ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! তুই তোর এই নোংরা হাত দিয়ে আমার হাত ধরেছিস। এখন তো শুধুমাত্র হাত ধরেছি। যদি এক্ষুনি এই মুহূর্তে চাচার কাছে ক্ষমা না চান, তাহলে যে আপনার কি কি হবে আপনি কল্পনাও করতে পারছেন না। তোর এত বড় সাহস, তুই আমাকে থ্রেট করছিস? আমি চাইবো না ক্ষমা করবি, তুই করে নে। তুই আমার কিচ্ছু করতে পারবি না। আর এখন যদি তুই আমার হাত না ছাড়িস, তোর কোনো ধারণা নেই আমি তোর কি হাল করতে পারি। তুই জানিস আমি কে, আমি কার মেয়ে। দেখুন, যে মেয়ে নিজের বাবার নাম জানে না, অন্যের কাছে নিজের বাবার নাম জানতে চায়, আমি তো অন্তত সাগর সেই মেয়ের পরিচয় জানতে আগ্রহী নই। সরি। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে অপমান করিস। তুই জানিস আমার একটা ফোন কলে তোর পুরো পোস্ট দিয়ে এখান থেকে উচ্ছেদ হয়ে যেতে পারে। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, আমি এখানে আছি। আমার বস্তির মানুষ যেন এখানে আছে এবং আমার বস্তি এখানে আছে। আপনি কি করতে পারেন করে নেন, করুন আপনি ফোন। আজ আমিও দেখতে চাই আপনার কত বড় ক্ষমতা। তবে এইটুকু আমি আপনাকে বলতে পারি, আপনি একটা কেন 10টা ফোন কল করলেও না, আপনি আমার না আমার বস্তির লোকজনের আর আমার বস্তির কোনো ক্ষতি করতে পারবেন। তবে আপনি যদি এখন চাচার কাছে ক্ষমা না চান, তাহলে আপনার যে কি হবে, কি পরিণতি হতে চলেছে, সে বিষয়টি নিয়ে আমি ভীষণ চিন্তিত। ও আচ্ছা, তাই নাকি? ঠিক আছে, তুই কি করতে পারিস কর। আমিও দেখতে চাই তুই এই আনিকা খন্দকারের কি করতে পারিস। চাইবো না আমি ক্ষমা। দেখুন, আপনার কপাল ভালো, আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না। এজন্য আপনি এখন পর্যন্ত সুস্থ সবল এখানে দাঁড়িয়ে আছেন। তবে ট্রাস্ট মি, আমি যতটা ভালো মহিলাদের গায়ে হাত তুলি না, কিন্তু আমার বস্তির মেয়েগুলো কিন্তু ঠিক ততটা ভালো নয়। তাই তারা রেগে যাওয়ার আগে যত দ্রুত সম্ভব চাচার কাছে ক্ষমা চেয়ে এখান থেকে কেটে পড়ুন। নিজের প্রাণ বাঁচিয়ে না হলে আপনার কি হবে জানি না, তবে আপনার গাড়ি এখান থেকে সুস্থ সবল যেতে পারবে না। বললাম তো, চাইবো না আমি ক্ষমা। তুই কি করতে পারিস কর, আমিও এখানে, আর আমার গাড়িও এখানেই আছে। আমি তোদের ক্ষমতা দেখতে চাই। আপনি চাইবেন না ক্ষমা? বললাম তো, না 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 না, আমি ক্ষমা করব না। ঠিক আছে, এরপর যা যা ঘটবে তার জন্য দায়ী থাকবেন আপনি। এটা বলতে পারবেন না আমি আপনাকে সতর্ক করিনি। আশা, হ্যাঁ সাগর, বল। ম্যাডামকে একটু ধরতো, আমি ম্যাডামের গাড়ির একটু খাতির যত্ন করি। বলে সাগর হাতে একটা বাঁশের টুকরা নিয়ে অনিকার দামি ল্যাম্বরগিনি গাড়ির সামনে কাঁচির উপর সজোরে আঘাত করলো। এতে অনিকার গাড়ির সামনের গ্লাস একদমই ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে রাস্তায় পড়ে গেল এবং এটা দেখে কাঁচ ভাঙার বিকট শব্দের সাথে অনিকা সেও নিজের কানে দু হাত দিয়ে সজোরে বিকট চিৎকার দিয়ে উঠল, কারণ তার সামনে তার শখের এত দামি একটা গাড়ি ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। কিন্তু সে কিছুই করতে পারছে না, কারণ বস্তির কয়েকজন মেয়ে তাকে ধরে আছে। এভাবেই কয়েকটা আঘাতে অনিকার সামনে অনিকার শখের গাড়িটা একদমই ভাঙ্গা বাক্সে পরিণত হয়েছে। অনিকার গাড়ি ভাঙ্গা একদমই শেষ হয়ে গেলে মেয়েগুলো অনিকার হাত ছেড়ে দেয় এবং সাগর গিয়ে রাস্তার পাশে পড়ে থাকা একজন বৃদ্ধকে তুলে দাঁড় করিয়ে তার গায়ের ময়লা ঝাড়তে ঝাড়তে নরম গলায় বলে, চাচা আপনি ঠিক আছেন তো? গায়ে লাগেনি তো? হ্যাঁ বাবা, আমি একদম ঠিক আছি। হাতে পায়ে একটু ব্যথা লেগেছে, এছাড়া আর কিছু না। তবে তুমি কি কাজটা ঠিক করলে বাবা? আমার জন্য শুধু শুধু বড় লোকের বিগড়ে যাওয়া মেয়ের সঙ্গে পাঙ্গা নিলে, এরপর এই মেয়ে তোমাকে ঠিকঠাক বাঁচতে দিবে না। আমি জানি বড় লোকের বিগড়ে যাওয়া ছলপল তোমাদের মতন সাহসী পরোপকারী লোকেদের দমিয়ে রাখার জন্য পিঁপড়া মনে করে পায়ে পিষতে চায় সব সময়। এটা তুমি কি ঠিক করলে? আমার জন্য কেন শুধু শুধু ওদের লোকেদের সাথে শত্রুতা ঘাড়ে তুলে নিলে? চিন্তা করবেন না চাচা, ওরা আমার কিচ্ছুই করতে পারবে না। আর তাছাড়া আমি নিজের জীবনের পরোয়া করি না, কারণ আমার কোনো কিছুতেই টান নেই। যার কোনো কিছু হারানোরই ভয় নেই তাকে আর কি ভয় দেখাবে? আমাদের মতো মানুষদের ধ্বংস আমাদের হাতেই হয় চাচা, আমাদের কেউ ধ্বংস করতে পারে না। আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আপনার পা কেটে রক্ত বেরোচ্ছে, চলুন আপনাকে নিয়ে হসপিটালে যাই। না বাবা,
আমার তেমন কিছুই হয় নাই। আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের এরকম ছোটখাটো আঘাত লাগতেই থাকে। তোমাকে এত ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। তুমি বরং নিজের খেয়াল রাখো বাবা। তুমি আমার জন্য নিজের জীবন বাজি রাখলে। ভিখারির বাচ্চা, তো শেষ যদি আমি দেখে না রেখেছি, তো আমার নামও আনিকা খন্দকার নয়। আজ তুই আমার গাড়িটাকে যেভাবে আমার সামনে আমার সবটাকে চুরমার করে দিলে, ঠিক সেইভাবেই তোকে আমি এমন ভাবে চুরমার করব, তুই আমার কাছে নিজের মৃত্যু ভিক্ষা চাইবি, কিন্তু তুই মৃত্যু পাবি না। তোকে আমি তিলে তিলে শেষ করে দিব। আর এটা যান, আপনি কি করতে পারেন করে নেন। আমি সাগর এখানেই আছি। এরপর সকলের থেকে হাত ঝাটকা দিয়ে অনিকা নিজের হাত ছাড়িনি রাগে ফুঁসতে ফুঁসতে সাগরের দিকে আঙ্গুল তাক করে আঙ্গুল ঝাঁকিয়ে কিছু একটা ইশারা করে সামনের দিকে চলে গেল এবং সাগর এবং তার বস্তির লোকজন সেখানে দাঁড়িয়ে রইল। অনিকা আগে নিজের আঙ্গুলের ইশারা করে সাগরকে কি ইশারা করে গেল সেটা সে বুঝল না, তবে এটুকু সে আন্দাজ করতে পেরেছে তার উপরে এখন মহাঝড় আসতে চলেছে। এখন এই ঝড়ে সামাল সে একা দিবে কি করে, এটা নিয়েও কি সাগরের মনে কোনো রকমের কোনো আয়োজন আছে? তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে না। সাগর, এটা আমাদের ভার্সিটির অনার্স 2য় বর্ষের পলিটিক্যাল সায়েন্স বিভাগের ছাত্রী অনিকা খন্দকার না? হুম। শুনেছি অনিকা খন্দকারের বাবা ইমন খন্দকার নাকি দেশে নামি দামি টপ বিজনেসম্যানদের মধ্যে একজন। অনিকা নাকি ওর বাবা মায়ের খুব আদরের মেয়ে। মেয়ে যদি বাবার কাছে চাঁদ চায়, বাবা চাঁদ এনে দিতে না পারলেও চাঁদের ডুপ্লিকেট সিম্পল বানাতেও ব্যস্ত হন। সেই বড়লোক বাবার ঢঙ্গি মেয়ের সাথে এমন ব্যবহার করলে আমার তো এখন তোকে নিয়েই ভয় করছে। না জানি বাপ মেয়ের এবার তোর কোনো ক্ষতি করে বসে। চিন্তা করিস না, আমার কিচ্ছুই হবে না। তোকে নিয়েই তো যত চিন্তা আমার সাগর। এখন বাবা মেয়ের এই সংঘর্ষে যদি তোর কোনো ক্ষতি হয়ে যায়, তখন আমি কি করব? মানে তোর কি হবে মানে বুঝলাম না। না, কিছু না। আশা হুট করে নিজের বলা কথাতে নিজের নীরব হয়ে গেল। এভাবে বেশ কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থেকে সাগর এবং তার বস্তির লোকজন বস্তিতে ফিরে যায়। আর এদিকে অনিকার কিছুটা দূরে যাওয়ার পরে একটা উবার ভাড়ায় নিজের বাড়িতে ফিরে যায়। অনিকা যখন নিজের দামি ল্যাম্বরগিনি ছাড়া সামান্য ওভার ভাড়া করে বাড়ি ফিরে, এটা দেখে ওর বাবা মা এবং ভাই তার দিকে এগিয়ে আসে এবং তাকে দেখে বোঝা যায় আনিকার কিছু একটা হয়েছে, কারণ সে প্রচণ্ড রাগে ফুঁসছে এবং সে বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে, ভাঙচুর করছে, কান্না করছে। অনিকার অগ্নিরূপ দেখে তার বাবা মা তার দিকে এগিয়ে যায় এবং তার ভাই সহ তারা অনিকাকে শান্ত করার চেষ্টা করে। অনেক চেষ্টার পর তারা সফল হয়ে অনিকাকে কিঞ্চিত পরিমাণ শান্ত করে এবং অনিকা শান্ত হয়ে আসলে তারা শান্তভাবেই অনিকাকে প্রশ্ন করতে থাকে। কি হয়েছে বাবু তোর? তুই এমন করছিস কেন? শান্ত হ বাচ্চা। এবং কি হয়েছে? কি হয়েছে আমার বাচ্চার সাথে? আমাকে একটু বলো, খুলে খুলে বলো আমাকে, না হলে আমরা বুঝবো কি করে? ভাইজান, ভাইজান, ওই ছোট লোকের বাচ্চা আমাকে রাস্তায় সকলের সামনে অপমান করেছে। আমার সামনে দাঁড়িয়ে আমার শখের ল্যাম্বরগিনিটা ভেঙে চুরমার করেছে। জিনিসের সব কিছু মরুভূমি করে দিয়েছে ভাইজান। ভাইজান, ওকে আমি ছাড়বো না ভাইজান। তুমি কিছু করো। তুমি যদি কিছু না করো তাহলে আমি কিন্তু নিজেই নিজের কিছু করে ফেলবো। আমি অপমান কখনোই মেনে নিব না। কি হয়েছে বাবু? কার কথা বলছো তুমি? শান্ত হও। শান্ত হয়ে আগে বলো কি হয়েছে, কে কি করেছে, আর কে তোমার ল্যাম্বরগিনি ভেঙে ফেলে। আগে শান্ত হও, তা না হলে তুমি অসুস্থ হয়ে পড়বে। কি হয়েছে মামুনি? আমার মামুনিটাকে কে কি বলেছে? দেখি মামুনি, কথা বলো আমার সাথে। আব্বুকে বলবা না? ভাইজান, আব্বু জানো, আমার জন্মদিন উপলক্ষে তোমরা যখন আমাকে সেই ল্যাম্বরগিনিটা উপহার দাও, তখন আমি ছিলাম ল্যাম্বরগিনি নিয়ে একটা লং ড্রাইভে গেছিলাম এবং হঠাৎ করে আমি আমার ব্যালেন্স হারিয়ে ফেলি, যার জন্য রাস্তার পাশে একটা মুরব্বি একটা ছোট স্টল লাগিয়ে বসেছিল এবং হঠাৎ আমার গাড়ির সঙ্গে ধাক্কা লেগে স্টলটা পড়ে যায়। আমি সাথে সাথে গাড়ি থেকে বের হয়ে তাকে ক্ষতিপূরণ দিতে চাই, কিন্তু সেখান থেকে একজন বেয়াদব ছোট লোকের বাচ্চা এসে আমাকে বলে সেই ছোট লোক গরিব বৃদ্ধের কাছে ক্ষমা চাইতে। আমি যখন সেটা অস্বীকার করি, তখন সেই ছোট লোক তার বস্তির কয়েকজন মেয়েকে নিয়ে আমাকে ধরে রেখে আমার সামনে আমার শখের গাড়িটা ভেঙে চুরমার করে দেয়। আব্বু ভাইজান, সত্যি বলছি, গাড়িটা বিষয় না,
ও শুধু গাড়ি ভাঙে নাই, আমাকে সকলের সামনে ছোট প্রমাণ করেছে এবং চরম অপমান করেছে। এই অপমানের বদলা যদি তোমরা কখনো না নাও তাহলে আমি কিন্তু নিজের ক্ষতি করে ফেলবো। আমি ওকে ছাড়বো না বাবা, তুমি কিছু একটা করো প্লিজ। চিন্তা করো না আম্মু, তুমি শান্ত হও। আমি দেখছি বিষয়টা কি করা যায়। আমার আম্মুকে কষ্ট দেওয়া আমি দেখছি। হ্যাঁ দেখছি, মানে আমার বাচ্চাকে কষ্ট দেওয়া, দাঁড়াবো। আমি হারামজাদাটাকে পুঁতে ফেলবো, ওই জায়গায় গেড়ে রাখবো। তুমি চিন্তা করো না বাচ্চা, শান্ত হও, আর কষ্ট পেতে হবে না। আমি আবার আমার বাচ্চাটাকে ল্যাম্বরগিনি কিনে দেব। সত্যি বলছো আব্বু? সত্যি বলছিস ভাইজান? তোরা শাস্তি দিবি ওই ছোট লোকটাকে? আমার সামনে শাস্তি দিবি যাতে আমার ভেতরের আগুন তাই সামান্য হলেও পানি পড়ে, না হলে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যাব ভেতর থেকে। অবশ্যই বাচ্চা। ঠিক আছে আম্মু, অনেক হয়েছে, এখন তুমি উপরে যাও। সারাদিন তো মনে হয় খাওয়া দাওয়া হয়নি। এই অনিকার আম্মু, অনিকাকে উপরে নিয়ে যাও। আমার মামুনি আজকে অনেক ক্লান্ত। অনিকার আব্বুর আদেশ পাওয়া মাত্রই অনিকার আম্মু দৌড়ে আসে অনিকার কাছে এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সযত্নে উঠে দাঁড় করায়। এবং অনিকার আম্মু যখন অনিকাকে নিজের দিকে নিয়ে যায়, অনিকার আব্বুর কাছে কিছুটা এগিয়ে আসে এবং জিজ্ঞেস করে, কি হলো বলো তো বিষয়টা আব্বু? কার এত বড় সাহস হলো আমার বাঘিনীকে আঘাত করার? সে কি ভুলে গেছে আহত বাঘিনী কতটা ভয়ঙ্কর হতে পারে? আমিও তো এই কথাই ভাবছি বাবা, কার এত বড় সাহস আমার পাখিনিকে থাবা মারে। এখন যে এই সংঘর্ষ কতদূর পর্যন্ত যাবে এটা নিয়ে আমি চিন্তিত। সে না হয় বুঝলাম, কিন্তু ম্যাডাম যে অর্ডার করে গেল, না হলে এসে কখনোই অপমান মেনে নেবে না, নিজের ক্ষতি করবে। এখন কি করবে আব্বু? সত্যি সত্যি কি ছেলেটার ক্ষতি করবে? দেখো অনেক, ভুলে যেও না, অনিকা যতই আমার মেয়ে হোক না কেন, ভুল তারও ছিল এবং সে যে ভুল করেছে সেই ভুলের শিক্ষা আমরা তাকে দিতে পারি নাই। বাইরের একজন এসে সেই ভুলের শিক্ষা তাকে দিয়েছে। আমি তো চাইবো এখন থেকে বারবার রোজ তার সঙ্গে অনিকার দেখা হোক, যেন অনিকার এই অহংকার বোধ তাকে ছাড়তে হবে। তবে এখন যেহেতু কথা দিয়ে ফেলেছি, পিছিয়ে যাওয়ার কিছু নেই। দেখি কালকে ডিআইজি আশরাফকে দিয়ে ছেলেটাকে উঠিয়ে নিয়ে আসতে হবে। আমিও দেখতে চাই কে এই মহাপুরুষ, যে আমি যে কাজটা করতে পারিনি এতদিনে সে একদিনে সেই কাজ করে ফেলে দিল। আমার তার সঙ্গে দেখা করাটা প্রয়োজন। তুমি মনে মনে কি পরিকল্পনা করছো বলো তো বাবা? আমার তোমাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। তুমি নিশ্চয়ই ভেতরে ভেতরে কিছু পরিকল্পনা করছো। সময় হলে সব জানতে পারবে বাবা। এখন যাও, বোনের কাছে যাও, দেখো সে শান্ত হলো কিনা। অনিকার আব্বু মনে মনে যে গভীর কিছু ভাবছে সেটা তার মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে। অনেক বুঝতে পারল না এবং সে মাথা চুলকাতে চুলকাতে অনিকার ঘরের দিকে চলে গেল। আর এদিকে অনিকার আব্বু খুব মনোযোগ সহকারে কিছু একটা ভেবে হালকা করে হেসে উঠল। এদিকে অনিকার আম্মু এবং অনেক অনেক কষ্টে বুঝিয়ে অনিকাকে খাইয়ে ঘুম পাড়িয়েছে। রাত আসে কিছু মানুষের সাম্রাজ্যের বিভিন্ন আয়োজন নিয়ে, আবার কিছু মানুষের নিত্যদিনে মানসিক চাপ নিয়ে। ঠিক সেভাবেই সারাদিন অনেক ঘুরো সাগর আজ কোনো কাজ পায়নি। এর জন্য তার আজকে কোনো ইনকাম হয়নি। সামনে তার ইউনিভার্সিটির ফাইনাল ইয়ারের পরীক্ষা। সে বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, তাই সে কোনো ভালো কোচিংয়ে ভর্তি হয়ে কোচিং করবে। সেই টাকা তার কাছে নেই, সেই টাকা জোগাড় করবে কিভাবে? এবং পরবর্তীতে ইউনিভার্সিটিতে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। কিভাবে কি করবে তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় আকাশের দিকে চেয়ে আছে এবং মনে মনে বলছে, হে আমার রব, তুমি আমাকে ধৈর্য দাও, আমাকে মানসিকভাবে ভেঙে পড়তে দিও না। অনেক তো আমাকে সঙ্গ দিলে, আর কিছুটা সঙ্গ দাও দয়া করে আমার উপরে। বাবা মা তো অনেক আগেই ফাঁকি দিয়ে পালিয়েছে। দুনিয়াতে সঙ্গী বলতে তুমি আর এই বস্তির কিছু মানুষ, তারা আমাকে সবসময় মন থেকে জোর দিয়ে যাও, এখন আমাকে সঙ্গ দিও, খোদা আমাকে একা পড়তে দিও না। কথাগুলো নিজের আনমনে ভাবতে ভাবতে সাগরের চোখের কোণা দিয়ে কিছু নোনা জল গড়িয়ে পড়ল। সাগরের এই দুনিয়াতে আপন বলতে কেউ নেই। খুব ছোটবেলায় তার বাবা মা মারা যায়। তার বাবা ছিল দেশের স্বনামধন্য একজন ব্যবসায়ী। যখন তার বাবা মারা যায় তখন সাগরের চাচা চাচি ভালো মানুষের মুখোশ পরে তার সাথে কিছুদিন ভালো ব্যবহার করে তাকে তাদের কাছে নিয়ে গিয়ে রাখে। এরপর আস্তে আস্তে সাগরের থেকে সব কিছু নিয়ে নেয় এবং দিন দিন তাদের আচরণ ব্যবহার পরিবর্তন হতে থাকে।
যখন সাগরের সব কিছু তাদের নেওয়া শেষ, তখন তারা সাগরকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। সাগর যখন বাড়ি থেকে বের হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, পেটে খাবারের ছিল না, কোনো কাজ ছিল না, থাকার জায়গা ছিল না। এই সময় সাগরকে সেই বৃদ্ধা সেই বস্তিতে নিয়ে গিয়ে জায়গা দেয়, যে বৃদ্ধার জন্য অনিকার সঙ্গে সেদিন সাগরের এত ঝামেলা হয়। রাতটা ভীষণ চিন্তা এবং দুশ্চিন্তায় সাগরের পার হয়ে যায়। পরের দিন সকালে সে তার বস্তির কিছু দিনমজুরের সঙ্গে কাজে বেরোবে। এমন সময় হঠাৎ করে পুলিশের গাড়ি আসে তাদের বস্তিতে। হঠাৎ করে বস্তিতে পুলিশের গাড়ি এসে সবাই আতঙ্কে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সবাই ভাবে কি হলো। পুলিশের গাড়ি থেকে কয়েকজন পুলিশ নেমে এসে সকলের কাছে সাগরের কথা জানতে চায়। কয়েকজন সাগরকে দেখিয়ে দেয় এবং খুব অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। সাগর তো পুলিশ কেস খাওয়ার মতো কাজ করার মতো কোনো কাজ কখনো করবে না, সে তো তেমন ছেলে নয়। এমন সময় পুলিশ গিয়ে সাগরের সামনে দাঁড়ায় এবং প্রশ্ন করে, আপনি মিস্টার সাগর? জি বলছি, বলুন। মিস্টার সাগর, আপনাকে আমাদের সঙ্গে থানায় যেতে হবে। আপনার নামে অভিযোগ আছে। অভিযোগ? কে করে অভিযোগ এবং কিসের অভিযোগ? সেটা থানায় গেলেই জানতে পারবেন। ডিআইজি সাহেব আপনাকে দেখেছেন। আপনাকে যেতে হবে আমাদের সঙ্গে। পুলিশ সাগরকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে তাকে গাড়িতে নিয়ে গিয়ে তুলে। পুলিশের গাড়ি বস্তি ছেড়ে বেরিয়ে গেলে সাগরকে নিয়ে সবার মাঝে কানাঘোষা শুরু হয়। পুলিশ সাগরকে নিয়ে থানায় এলে সাগরকে একটা কারাগারে বন্দি করে রাখা হয়। তাকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে এবং তার সামনে একটা কাঠের টেবিল এবং অপর পাশে একটা কাঠের চেয়ার রাখা আছে। সাগর অনেকবার প্রশ্ন করেছে তাকে কেন আনা হয়েছে, কি তার অপরাধ, কিন্তু তাকে কেউ কোনো কিছুই বলেনি, শুধু বলেছে সময় হলে জানতে পারবে। এসব কথায় সাগর টেবিলের উপর মাথা রেখে ভাবতেছিল। এমন সময় লোহার দরজা ঠেলে ভেতরে ঢোকার শব্দে সামনে তাকিয়ে দেখে একজন মধ্যবয়স্ক লোক। সে ধীরে ধীরে সাগরের দিকে এগিয়ে যায়। লোকটার চেহারায় একটা রাজকীয় এবং আভিজাত্যের ছোঁয়া আছে। লোকটি ধীরে ধীরে গিয়ে সাগরের সামনে রাখা কাঠের টেবিলের পাশে রাখা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে। এক হাত টেবিলের উপর রেখে হাতের কনুই টেবিলের উপর রেখে হাতের তালুর উপরে নিজের গাল থেকে সাগরের দিকে ঝুঁকে শান্ত এবং নিরেট গলায় প্রশ্ন করে, তুমি সাগর? জি বলছি, বলুন। তুমি গতকাল আমার মেয়েকে অপমান করেছো সকলের সামনে। শুধু তাই না, তার এত শখের এত দামি ল্যাম্বরগিনি গাড়িটাও ভেঙে ফেলেছ। এবং তোমার সাহস দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তুমি নাকি আমার মেয়েকে হুমকি দিয়েছো। তুমি জানো সে কে, কার মেয়ে, এবং তার বাবা যদি জানতে পারতো তোমার কি কি করতে পারতো। এই ভয়টা তোমার ভেতরে আসেনি? তোমার বুক কাঁপেনি? ও আচ্ছা, এবার বুঝলাম আমাকে এখানে নিয়ে আসার কারণ। আপনি তার মানে সেই বদমেজাজি অসভ্য বেয়াদব মেয়েটা বাবা। আসলে স্যার, আপনার মেয়ে হলেও চরম লেভেলের অসভ্য এবং বেয়াদব বর্বর একটা মেয়ে। তাকে শিক্ষা দেওয়ার জন্য তখন আমার যা মনে হয়েছে সঠিক, আমি সেটাই করেছি। আর বিশ্বাস করুন স্যার, এটার জন্য আমার সামান্য পরিমাণ কোনো অনুতাপ নেই। ছেলে, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছে। তুমি আমার সামনে বসে আমার মেয়েকে এতগুলো খারাপ কথা বলছো। সামান্য তাকে গতকাল অপমান করার জন্যই তোমাকে আজকে কারাগারের পেছনে থাকতে হচ্ছে। আর তুমি এটা ভাবছো না এখন যদি আমি চাই তোমার কে কি করতে পারি? তোমার কোনো ধারণা নেই। দেখুন স্যার, আমি কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করি না। তোমার নিজের জন্য ভয় নাই থাকতে পারে, নিজের মানুষদের জন্য ভয় করছে না? আমি যদি তাদের কোনো ক্ষতি করি তোমার এই অন্যায়ের জন্য? হাসালেন স্যার। দুনিয়াতে যার নিজের হারানোর কিছু নেই, সে হারানোর ভয় কিভাবে? আর আপন আপন বলতে আমার শুধু সেই খোলা আকাশ আর জমিন ছাড়া কিছুই নেই। তার মানে? বাপ মা মারা গেছে সেই ছোটবেলায় থাকতে, এখন তাই আর কোনো হারানোর ভয় করি না। যখন নিজের কিছু নেই তখন হারাবো কি? আর আপনি যদি আমার কিছু করেও দেন তাতেও কিছু আসবে না, কারণ আমার পাশে কাদার মতো কেউ নেই আমার লাশের জন্য। কেউ নেই তোমার? হ্যাঁ আছে তো, আমার বস্তির লোকজন। তারাই আমার বাবা মা, তারাই আমার ভাই বোন, তারাই আমার আপনজন, তারাই আমার সব। আর তাদের ক্ষতি করতে চাইলে আমি তো ছেড়ে দিব না। যখন পেটে খাবার ছিল না, মাথার উপর ছাদ ছিল না,
তখন চাচা আমাকে তাদের বস্তিতে আশ্রয় দেয়। তিনি যদি সেদিন আমাকে তাদের বস্তিতে আশ্রয় না দিতেন তাহলে আমি সাগর হয়তোবা বিলীন হয়ে যেতাম। আমি জানি স্যার, চাচার পরিবার চলে সেই ছোট্ট মুদির দোকানটা থেকে। ছোট ছোট বাচ্চা আছে, তারা ক্ষুধার্ত ছিল। তার বাবা কখন দোকানে বেচা কেনা করে, তাদের জন্য চাল কিনে নিয়ে যাবে এবং তারা খেয়ে পড়ে বাঁচে। কিন্তু আপনার মেয়ে, সে ক্ষুধার্ত পেটে লাথি দিয়েছে। এটা কেমন করে সহ্য করে নেই বলুন তো? এর জন্য যদি আপনি আমাকে মেরেও ফেলেন তাতে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু বারবার যদি আপনার ভুলগুলো করে বারবার তাকে শিক্ষা দেওয়ার জন্য আমি যদি সেখানে থাকি, আমাকে বারবার আমাকে খুন করতে হবে আপনার মেয়ের অপমানের জন্য। অনিকার আব্বু এতক্ষণ চুপচাপ সাগরের কথাগুলো শুনছিল। সাগরের কথা বলা শেষ হলে তিনি বেশ কিছুক্ষণ নীরব থেকে হুট করে সাগরকে একটা কথা বলে বসে, যেটা শোনার জন্য সাগর হয়তোবা প্রস্তুত ছিল না। বিশ্বাস করো ছেলে, আমি নিজেও চাই তুমি বারবার আমার মেয়েটাকে এইভাবে শাসন করো। আমার মেয়েটা ছোটবেলা থেকে যখন যা চেয়েছে তাই পেয়েছে, যখন যা মনে এসেছে তাই করেছে। এই জন্য দিন দিন আমার মেয়েটা বিগড়ে গিয়েছে, কিন্তু তার মন খারাপ না। তুমি কি আমার মেয়েটাকে শাসন করার দায়িত্ব নেবে? তাকে সঠিক পথ দেখানোর দায়িত্ব নিবে? তুমি কি আমার মেয়েটাকে বিয়ে করবে? কি বলছেনটা কি? আপনার মাথা ঠিক আছে? অসম্ভব, আমি কখনোই আপনার ওই বেয়াদব মেয়েকে বিয়ে করব না। আর তাছাড়া আপনি কি জানেন না, বা আপনি কি ভুলে যাচ্ছেন, আপনার মেয়ে আমার থেকে যোগ্যতার দিক থেকে অনেক বড়। তাহলে কেন আপনি আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছেন? মেয়ের থেকে যোগ্যতার ছোট ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিলে আপনার মান যাবে না। তোমার কাছে আর কোনো অপশন নেই, তোমাকে বিয়ে করতেই হবে। তুমি যদি আমার মেয়েকে বিয়ে না করো তাহলে সারা জীবন তোমাকে জেলে পচে মরতে হবে। আর ভুলে যেও না, জ্ঞানী মানুষেরা বলেছেন, মানুষ যোগ্য হয়ে জন্মগ্রহণ করে না, যোগ্যতা অর্জন করতে হয়। আর যোগ্যতা এটা কখনো কোনো সম্পর্কের বাধা হতে পারে না। আর আমি জানি তুমি অনেক বুদ্ধিমান একটা ছেলে, তুমি আমার মেয়েকে অনেক ভালো রাখবে। আর মেয়ের সুখের জন্য মানুষের কথা শুনতে প্রস্তুত নই। আমি সারা জীবনে জেলে পচে মরতে রাজি আছি স্যার, তারপরও আমি আপনার ওই বেয়াদব মেয়েটাকে বিয়ে করতে রাজি নই। সরি, আমাকে ক্ষমা করবেন। আমি জানতাম ছেলে তুমি রাজি হবে না। তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে রাজি না হও, এরপর তোমার বা তোমার বস্তির সঙ্গে যা যা হবে তার জন্য সম্পূর্ণ দায়ী তুমি হবে। আর আমাকে দোষ দিতে পারবে না যে আমি আগে কেন তোমাকে সতর্ক করি নাই। কি বলতে চাইছেন আপনি? তুমি যেটা ভাবছো একদম সেটাই বলতে চাইছি। দেখুন, আপনি আমার বুঝতে কোনো ক্ষতি করবেন না। আমি অনুরোধ করছি আপনার কাছে, ওই মানুষগুলোর মাথার উপরে ছাদে কোনো ক্ষতি আপনি করবেন না। আসছি। দাঁড়ান, আমি রাজি আপনার মেয়েকে বিয়ে করতে, তারপরও আপনি আমার বস্তির কোনো ক্ষতি করবেন না। দ্যাটস লাইক মি গুড বয়। অনিকার আপু সাগরের সাথে কথা শেষ করে ডিআইজি আশরাফুলকে সাগরকে ছেড়ে দিতে বলেন এবং চলে গেলেন। এবং সাথে সাগরকে এটা বলে যেতে ভুললেন না, আগামী সপ্তাহে শুক্রবারই তার এবং অনিকার বিয়ে। সে যেন তার আগেই অনিকার বাড়িতে চলে আসে। অনিকার আব্বু চলে যাওয়ার কিছুক্ষণ পরেই সাগরকে ছেড়ে দেওয়া হয় এবং এবং সাগর সেখান থেকে বিধ্বস্ত অবস্থায় আবার সেই বস্তিতে ফিরে যায়। সাগর যখন বস্তিতে ফিরে যায় তখন কেমন যেন অন্যরকম নজরে সবাই সাগরকে দেখতে শুরু করে। কেন সাগরকে পুলিশ উঠিয়ে নিয়ে গিয়েছিল, সে কি করেছে, কেন করেছে, এটা নিয়ে সারা বস্তিতে একটা গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। সাগর গিয়ে যখন বস্তিতে পৌঁছে তখন সাগরকে দেখে আশা দৌড়ে আসে সাগরের সামনে এবং হাঁপাতে হাঁপাতে বলে, কিরে সাগর, কোথায় ছিলি এতক্ষণ তুই? আর ওই পুলিশগুলো তোকে কোথায় নিয়ে গেছিল? কেনই বা নিয়ে গেছিল? তুই কি করেছিস এখন বল আমায়। এটা দুনিয়া আশা, এখানে বড় মানুষ খুব সহজে ছোট মানুষের ক্ষতি করে চলে যেতে পারে। টাকার গরমে কেউ তাদেরকে কিছু বলে না। প্রশাসনের লোকজন তাদের পা চেটে বেড়ায়। কালকে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাকে কারাগারে যেতে হয়েছে। আর দেখো, এই বস্তির মানুষ যাদের জন্য আমি আগামীকাল করলাম, তারাই আজকে আমাকে কেমন অপরাধী নজরে দেখছে। এমনটাই হয় রে সাগর, তুই পরের উপকার করবি কিন্তু কিছুক্ষণ পরেই এই স্বার্থপর মানুষগুলো তোর উপকার ভুলে যাবে। তাই বেশি চিন্তা করিস না, বাদ দে। চল
আগামী মাসে তো আমাদের অ্যাডমিশন পরীক্ষা। আমার কাছে কিছু নোটস আছে, আমি নোটস নিয়ে এসে পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করবি। তোকে একদিন সবাইকে দেখিয়ে দিতে হবে তুই কি আর কি করতে পারিস। আমি সেই দিনের অপেক্ষায় আছি, আর আমি জানি তুই পারবি। তোর প্রতি আমার অনেক বিশ্বাস এবং তোকে নিয়ে আমার অনেক আশা রে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে, চলেন পাকনা বড়ি একটা। সাগরের বলা কথাগুলো শুনে বস্তির সকল মানুষ চুপ হয়ে যায়। তারা জানে সাগর কখনো জেনে শুনে অন্যায় করতে পারে না এবং তার সামনে কোনো অন্যায় হলে সে চুপ থাকতে পারে না, সে প্রতিবাদ করে এবং অত্যন্ত সাহসী একটা ছেলে। এরপর সাগর আশার মাথায় একটা হালকা চাটি মেরে তাকে নিয়ে সামনের দিকে চলে যায়, কারণ তাকে এখন নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে, তাকে মানুষের মতো মানুষ হতে হবে। এদিকে আনিকার আব্বু বাড়ি ফিরে এলে আনিকা দৌড়ে আসে, তার আব্বুকে হালকা করে জড়িয়ে ধরে এবং আহ্লাদে সুরে বলে, আব্বু তুমি কি দিয়েছো ওই ছেলেটাকে শিক্ষা? তুমি কি নিয়েছো আমার অপমানের জবাব? তুমি চিন্তা করো না মামুনি, আমার মামুনি অপমানের প্রতিশোধ আমি নিব এবং তাকে তার যোগ্য শাস্তিটাই আমি দিব। সত্যি বলছো আব্বু তুমি? সত্যি মামুনি। অনিকার আব্বুর কথা শুনে খুশি হয়ে যায় এবং সে তার ঘরে চলে যায়। এবং অনিকা চলে গেলে অনিকার আব্বু হালকা হেসে মনে মনে বলেন, চিন্তা করো না মামুনি, আমি তার জন্য তার যোগ্য শাস্তির ব্যবস্থা করে এসেছি। এই কথাটি বলে অনিকার আব্বু তার নিজের ঘরে চলে যেতে নিলে অনিক আর তার আম্মু তাকে আটকায় এবং প্রশ্ন করে, তুমি সত্যি সত্যি ওর নির্দোষ ছেলেটার ক্ষতি করবে? তুমি নিজেও জানো ছেলেটার কোনো দোষ নেই, দোষটা পুরোটাই তোমার মেয়ের। তাহলে কেন তুমি শুধু শুধু সেই নির্দোষ ছেলেটাকে কেন শাস্তি দিতে যাবে বলো তো? দেখো, আমি এখন বাইরে থেকে এসেছি এবং আমি ভীষণ ক্লান্ত, তাই আমাকে বিরক্ত করো না। চিন্তা করো না, আমি কারো কোনো ক্ষতি করব না, তবে যে সিদ্ধান্ত নিব তা সকলের জন্য মঙ্গল, এইটুকু বিশ্বাস তুমি আমার উপরে করতেই পারো। এভাবেই দিন কেটে যায় এবং দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে আসে। আজকে সাগর এবং অনিকার বিয়ে উপলক্ষে অনিকার বাবা তাদের গাড়ি পাঠায় বস্তিতে সাগরকে নিতে আসতে। হঠাৎ বস্তিতে এত দামি এবং বিশাল একটা গাড়ি আসতে দেখে সকলে ভীষণ অবাক হয় এবং গাড়ির আশেপাশে ভিড় জমায় এবং সেই গাড়ি থেকে লোক বের হয়ে সরাসরি সাগরের ঘরের সামনে গিয়ে সাগরকে ডাকতে থাকে। সবেমাত্র সাগর ঘুম থেকে উঠেছে, এমন সময় গাড়ির ড্রাইভার বলে, স্যার, খন্দকার সাহেব আপনাকে নিয়ে যেতে বলছেন। আপনি দাঁড়ান, আমি আসছি। বেশ কিছুক্ষণ পরে সাগর ফ্রেশ হয়ে আসলে ড্রাইভার তার পেছনের দরজা খুলে দেয় সাগরকে বসার জন্য এবং সাগরকে নিয়ে তিনি চলে যায়। সাগর গাড়িতে উঠে চলে যাওয়ার পর আজকে আবার বস্তির মানুষ সাগরকে নিয়ে আলোচনায় বসে। দূর থেকে আসা খুব সুন্দর দৃষ্টিতে সাগরের দিকে চেয়েছিল। হঠাৎ করে সাগরকে নিতে গাড়ি কেন এসেছে এবং গাড়িতে ঘুরেই বা সাগর কোথায় যাচ্ছে। এরপরে ড্রাইভার সাগরকে নিয়ে খন্দকার বাড়িতে আসে এবং ড্রাইভার সাগরকে নিয়ে খন্দকার বাড়ির ভেতরে প্রবেশ করলে সাগর লক্ষ্য করে চারপাশে বেশ মানুষের সমাগম এবং বেশ আয়োজন চলছে ঘরোয়াভাবে। সাগর মনে মনে ভাবে, তবে কি ওই অহংকারী মেয়েটাও বিয়েতে রাজি হয়েছে? কিন্তু কেন? আমি না হয় দায়ে পড়ে বিয়ে করতে রাজি হয়েছি, সে কেন রাজি হলো? সাগর দাঁড়িয়ে এসব কথাই ভাবছিল। এমন সময় পিছন থেকে একজন এসে সাগরের কাঁধে হাত রাখে এবং সাগর পিছন ফিরে দেখে অনিকার আব্বু সাগরের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন। এদিকে সবেমাত্র অনিকার ঘুম ভেঙেছে এবং বাইরে থেকে কেমন সরগরমের আওয়াজ তার কানে যাচ্ছে। এতে সে বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে আসে এবং এসে দেখে তাদের বাড়িতে মানুষের সমাগম শুরু হয়েছে এবং কোনো কিছুর আয়োজন চলছে। কয়েক সেকেন্ড সে দাঁড়িয়ে থেকে ভেবে দেখে আজকে তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল কিনা। তবে তার জন্য তাদের বাড়িতে কোনো অনুষ্ঠান ছিল না, তাহলে কিসের আয়োজন চলছে এটা জানার জন্য অনিকা নিচে নেমে দেখে তার বাবা এবং সেই বস্তির ছোটলোক ছেলেটা বসে কথা বলছে। এমন সময় অনিকার চোখে ঘুম চলে যায় এবং সে তেলে বেগুনে জ্বলে ওঠে। সে তো উড়ে এসে সাগরের কলার চেপে ধরে সাগরকে দাঁড় করে এবং রাগে কটমট করতে করতে সাগরকে বলে, ওই ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি পর্যন্ত চলে এসেছিস। কি হচ্ছেটা কি অনিকা? ছাড়ো বলছি ওকে। না ছাড়বো না, তার আগে বল এই ছোট লোকটা এখানে কি করছে? আর তাছাড়া বাবা, তুমি না বলেছিলে তুমি এই ছোট লোকটাকে শাস্তি দিয়েছো? তাহলে সে তো দিব্যি সুস্থ সবল আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, তবে কি তুমি আমাকে মিথ্যা বলেছিলে?
না অনিকা, আমি মিথ্যা বলিনি। ওকে যে শাস্তি দেওয়া হবে সেই শাস্তি আজকে কার্যকর করা হবে, এই জন্য তাকে আজকে এখানে নিয়ে আসা হয়েছে। মানে কি বলতে চাইছো কি আব্বু তুমি? আজকে তোমাকে ওকে বিয়ে করতে হবে। কি পাগল হয়ে গেছো তুমি আব্বু? তোমার কি মাথা ঠিক আছে? শাস্তি কি তুমি ওকে দিচ্ছ না আমাকে? আমি কিন্তু কখনোই ওই ছোট লোকটাকে বিয়ে করব না। এর থেকে ভালো আমি মরে যাব, তারপরও আমি এই ছোট লোকটাকে বিয়ে করতে পারবো না, করব না। বিয়ে তো তোমাকে করতেই হবে মামুনি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে দাওয়াত দেওয়া শেষ, এখন দ্রুত গিয়ে ফ্রেশ হয়ে আসো। অসম্ভব বাবা, কখনোই না। সম্ভব না, সব সম্ভব। আমাকে খারাপ হতে বাধ্য করো না, যা বলছি তাই করো। তুমি যখন যা চেয়েছো, যখন যা করেছো, যখন যা বলেছো সব করেছি তোমার জন্য। আর তুমি আমার জন্য সামান্য বিয়ে করতে পারবে না? আর এই নাকি তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো? না মানা, তুমি আমাকে ভালোবাসো না। তুমি কখনোই আমাকে ভালোবাসে না। তুমি শুধু মুখেই বলে গেছো তুমি বাবাকে ভালোবাসো, কিন্তু না, এগুলো সত্যি না, সব তোমার মুখের কথা। তার বাবার কথা শুনে অনিকা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থাকে এবং পরক্ষণে বিকট শব্দে চিৎকার দিয়ে ওঠে এবং হাতের পাশে থাকা ফুলদানিটা তুলে ছুঁড়ে মারে মেঝেতে এবং তার সাথে সাথে বিকট শব্দ করে ভেঙে গুড়িয়ে যায়। হঠাৎ ভাঙ্গা শব্দের চারিদিক থেকে মানুষ ছুটে এসে ড্রয়িং রুমে তাদেরকে ঘিরে দাঁড়ায় এবং অবস্থায় বেগতিক দেখে অনিকার সাথে করে নিয়ে অনিকার রুমের দিকে যায় তাকে শান্ত করার জন্য এবং যাওয়ার আগে তার বাবাকে বলে যায় সে বিষয়টা দেখছে এবং নিশ্চয়ই অনিকার আজকে বিয়ে হবে সাগরের সাথে। ভাইজান বাবা এটা কি বলছে? আপনি কি ভুলে গেছেন আমি তার মেয়ে নাকি আমাকে কোথাও থেকে নিয়ে এসেছে? আমার তো মনে হয় না আমি আব্বুর মেয়ে। আমি যদি আব্বুর মেয়ে হতাম তাহলে আব্বু কখনোই আমার সঙ্গে এমনটা করতে পারতো না। আব্বু কেমন করে বলছে? ছোট লোকটাকে আমাকে বিয়ে কখনোই করতে পারবো না ভাইয়া। অনিকা, দেখ বোন আমার, বাবা যেহেতু একবার বলেছে বিয়েটা হবে, তার মানে উনি যে করেই হোক তোর সাথে ওই সাগর নাকি সেই ছেলেটার বিয়ে দিয়েই ছাড়বে। তাই এখন এত ব্যস্ত না হয়ে মাথা ঠান্ডা করে ভাব কি করা যায়। আমি মরে যাব ভাইয়া, তারপরও আমি ওই বেয়াদব ছেলেটাকে বিয়ে করব না। একটা চড় মারবো ফাজিল মেয়ে, সবসময় বেশি কথা বল। মরা এত সহজ তাই না? তাহলে কি করব ভাইজান? আমি বাবা কেন আমার সঙ্গে এমনটা করছে? কি করব আমি বলতে পারো তুমি আমাকে? বিয়েটা করে নে বাবু। পাগল হয়ে গেছো তুমি ভাইজান? তুমি কি বাবার মতো কি সব আবল তাবল বকছো? আবল তাবল বকছি না বাচ্চা, যা বলছি ভেবেচিন্তে এবং ঠান্ডা মস্তিষ্কে। আচ্ছা মনোযোগ সহকারে শোনো আমার কথা। দেখেছেন স্যার, আমি আগেই বলেছিলাম আপনার মেয়ে কখনোই আমার মতো একজন রাস্তার ছেলেকে বিয়ে করতে রাজি হবে না। আপনি শুধু শুধু আমার এবং নিজের দুজনার ও সময় নষ্ট করেছেন। আমাকে যেতে দিন। কখনোই না, আমি না শুনতে পছন্দ করি না। একবার যখন বলেছি তোমাদের আজকে বিয়ে হবে, তোমাদের আজকেই বিয়ে হবে। কিন্তু আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো, যে কথাটা শেষ করতে না দিয়েই উপরে সিঁড়ি থেকে নামতে নামতে অনিকা তার আব্বুর উদ্দেশ্যে বলে উঠল। অনিকার কথা শেষ হতে না হতেই সকলে তার দিকে কেমন অদ্ভুত নজরে তাকায়। সকলেই অনিকার দিকে তাকিয়ে দেখেন অনিকা বিয়ের সাজে উপর থেকে নিচে নেমে আসছে। সব থেকে বেশি অবাক তো হয়তো সাগর হয়েছে, যেটা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। অনিকার আব্বু সামনের দিকে এগিয়ে অনিকাকে জড়িয়ে ধরে। আমি জানতাম আমার মামুনিটা কখনো তার বাবার কথা ফেলতে পারবে না। আই এম প্রাউড অফ ইউ মামুনি। কিন্তু হঠাৎ করে তুমি, না মানে এত সহজে যে তুমি বিষয়টা মেনে নিবে আমি কল্পনাও করতে পারিনি। আমি রাজি আব্বু। কি যে বলো না আব্বু, তুমি তুমি আমাকে কিছু বলবে আর আমি তোমার কথা রাখবো না, এটা কখনোই হতে পারে? হ্যাঁ, প্রথম প্রথম আমার একটু মেনে নিতে অসুবিধা হচ্ছিল, কিন্তু পরে ভেবে দেখলাম আমার আব্বু কখনোই আমার জন্য কোনো ভুল ডিসিশন নিতে পারেন না। দ্যাটস লাইক মাই গার্ল। এরপর সাগরকে উদ্দেশ্য করে কয়েকজন কাজের মানুষকে বলে সাগরকে উপরে নিয়ে গিয়ে রেডি করে আনতে বিয়ের জন্য। আনিকার আব্বু ইশারা পাওয়া মাত্রই সকল কাজের লোক সাগরকে নিয়ে উপরে চলে যায় এবং বেশ কিছুক্ষণ পরে তারা সাগরকে বিয়ের সাজে সাজিয়ে নিয়ে আসে। সাগরকে দেখে সবাই অবাক নয়নি তাকিয়ে আছে। এতই সুদর্শন কাউকে পরবেশী লাগতে পারে, সেটা সাগরকে না দেখলে বোঝা যাবে না। কি মায়াবী তার মুখশ্রী! অনিকা নিজেও হয়তো কয়েক সেকেন্ড থমকে গিয়েছিল সাগরকে এমন বেশে দেখে। তবে তা
হয়তো বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ তার মনের মধ্যে আবার সেই প্রতিশোধের আগুন জ্বলে উঠল। কিন্তু তারপরও চুপচাপ সে বিষয়টা মেনে নিল এবং বিয়েটা করে নিল। অনেক ঝড়ঝাপটা পাড়ি দিয়ে সাগর আর অনিকার বিয়েটা সম্পূর্ণ হয়। তাদের বিয়ে সম্পূর্ণ হতে হতে রাত প্রায় হয়ে এসেছে। এরপর আত্মীয় স্বজন যারা যারা এসেছিল তারা নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত ছিল যে খন্দকার সাহেব কেন তার মেয়েকে এমন একটা ছেলের সঙ্গে বিয়ে দিল, কিন্তু তাতে অনিকার আব্বুর মনে হয় না কিছু এলো গেল। তারপর খাওয়া দাওয়া শেষে অনিকাকে এবং সাগরকে অনিকার ঘরে পাঠানো হয়। সাগর অনিকার ঘরে গিয়ে দেখে পুরো ঘর বিভিন্ন রকমের ফুল দিয়ে এবং লাল নীল আলো দিয়ে সাজানো। সাগর ঘুরে ঘুরে পুরো রুমটা দেখছিল এবং অবাক হচ্ছিল। এমন সময় ওয়াশরুমের দরজা খোলার আওয়াজে সাগর সেই শব্দ অনুসরণ করে পিছনে ফিরে দেখে অনিকা একটা আধুনিক টাইট ফিটিং রাতের পোশাক পরে বাইরে বের হচ্ছে। অনিকা বাহিরে এসে সাগরকে কেমন অদ্ভুত নজরে তার দিকে তাকিয়ে থাকতে দেখে সে আস্তে আস্তে সাগরের কাছে এগিয়ে আসে এবং হঠাৎ করে কোনো কিছু না বলে সাগরের গালে সজোরে একটা চড় মারে। চড়ের তাল সামলাতে না পেরে সাগর মেঝেতে পড়ে যায় এবং করুণ দৃষ্টিতে অনিকার দিকে তাকিয়ে দেখে অনিকা রাগে লাল হয়ে আছে এবং সে রাগে বলল, জানোয়ার ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে বিয়ে করার জন্য এসেছিস? তোর এত বড় কলিজা হয় কি করে? তোর কলিজা ছিঁড়ে আমি ফুটবল খেলবো। দেখুন, আমারও কোনো শখ ছিল না আপনার মতো বেয়াদব একটা মেয়েকে বিয়ে করার, কিন্তু আপনার বাবা আমাকে ব্ল্যাকমেইল করে জোর করে আপনার সঙ্গে বিয়ে করতে বাধ্য করেছে। তাই যদি কিছু বলার থাকে নিজের বাবাকে গিয়ে বলুন, আমাকে না। তোকে তো আজকে আমি শেষ করে ফেলবো। নিজে থেকে এত কিছু করে এখন সব দোষ আমার আব্বুর ঘাড়ে দিচ্ছিস? ছোট লোক কোথাকার! তুই কি মনে করেছিস আব্বুর কথা রাখতে বা তোকে ভালোবেসে আমি বিয়ে করেছি? কখনোই নয়। তোর জীবনটাকে জাহান্নাম করার জন্য আমি তোকে বিয়ে করেছি। তুই সেদিন আমাকে যে অপমান করেছিস সবার সামনে, এখন থেকে প্রতি পদে, প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে তোকে আমি বারবার মনে করিয়ে দিব তোর নিজের যোগ্যতা, নিজের জায়গা। আমাকে অপমান করার শাস্তি এবার তুই প্রতিটা মুহূর্তেই পাবি। তোকে আমি বলেছিলাম না তোর জীবনটা আমি এমন ভাবে নষ্ট করে দিব যে তুই আমার কাছে নিজের মৃত্যু কামনা করবি, কিন্তু আমি তোকে মৃত্যু দেব না। শখ কত আমাকে বিয়ে করার, তাই না? তো শখ এবার আমি ঘুচিয়ে দিব। এখন থেকে তুই প্রতিদিন এই ঠান্ডা মেঝেতে ঘুমাবি। আমি যখন যা বলবো, যেভাবে বলবো, সব করতে হবে তোকে। আর তুই যদি এই 4 দেওয়ালের কথা বাইরে বের করিস তাহলে তোকে আমি জানে মেরে ফেলবো। আর হ্যাঁ, শুধু তোকে নয়, তোর সঙ্গে মিলে যারা যারা সেদিন আমাকে অপমান করেছে তাদের জীবনটাও আমি জাহান্নামে পরিণত করব। দেখুন, আপনার যত রাগ আমার উপরে, তাই যত কষ্ট দেওয়া, যা খুশি করার আমার সঙ্গে করে, আমার বস্তির লোকজনের জন্য নয়। আর রইল বাকি আপনার কথা মেনে চলার। ঠিক আছে, আপনি যখন যা বলবেন, যেভাবে বলবেন আমি তাই করব, কিন্তু তারপরেও আমার বুঝতে মানুষের কোনো ক্ষতি আপনি করবেন না। তুই যতদিন তোর কথা মেনে চলতে পারবি ঠিক ততদিনই তারা সুস্থ সবল থাকবি। এখন যা, সর এখান থেকে, আমাকে ঘুমোতে দে, আমি ঘুমাবো। কথাটি বলে অনিকা সাগরের বুকের উপর সজোরে লাথি মেরে তাকে ফেলে দিল। সাগর হঠাৎ আক্রমণে বেশ আঘাত পেল, কিন্তু তারপরও চুপচাপ সহ্য করে নিল, কিছু বলল না। এরপর অনিকা গিয়ে তার বেডে ঘুমিয়ে পড়ল এবং সাগর কিছুক্ষণ বসে থেকে মেঝেতেই ঘুমিয়ে পড়ল। সকালবেলা অনিকা ঘুম থেকে উঠে দেখে সাগর মেঝেতে নেই। সে কিছুক্ষণ নীরব থেকে মনে মনে বলল, ছোট লোকের বাচ্চাটা গেল কোথায়? এরপর সে আরো রেগে যায় এবং চিৎকার দিয়ে বলে ওঠে, এই ছোট লোকের বাচ্চা, কোথায় তুই? এক্ষুনি আমার সামনে আয় বলছি। হঠাৎ অনিকার এমন চিৎকারে সাগর দৌড়ে অনিকার সামনে এসে হাজির হয় এবং বিনয়ী করে বলল, জি বলুন। তোকে কতবার বলেছি আমার যখন যা লাগবে আমি তা যেন সাথে সাথে পাই, তোকে বারবার ডাকা লাগে কেন? আসলে আপনি ঘুমাচ্ছিলেন তো, তাই আমি একটু বাইরে গিয়েছিলাম আশপাশটা ঘুরে দেখার জন্য। তোকে কি এই বাড়িতে আশপাশ ঘুরে দেখার জন্য বসিয়ে বসিয়ে খাওয়ানো হয়? এমন করে বলছেন কেন? বলুন আপনার কি লাগবে, আমি এনে দিচ্ছি। সাগরের কথা শেষ হতে না হতেই অনিকা সজোরে সাগরের গালে একটা চড় মারে। এমন হঠাৎ অনিকার হাতে মার খেয়ে সাগর বিস্মিত হয়ে যায়। কেন অনিকা বারবার সাগরকে আঘাত করে, কারণে অকারণে। এভাবে সাগর আর অনিকার জীবন শুরু হয়। এভাবে বেশ কিছুদিন বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন রকমের অত্যাচার করতে থাকে অনিকা সাগরের উপর। সামনে সাগরের ফাইনাল পরীক্ষা, এজন্য আজকে সাগর ইউনিভার্সিটিতে যাবে। সাগর যখন রেডি হয়ে বের হতে যাবে এমন সময় অনিকার আব্বু সাগরকে ডেকে বলে,
বাবা সাগর কোথায় যাচ্ছ তুমি? আসলে আঙ্কেল, সামনে আমার পরীক্ষা, এজন্য আজকে আমাকে একটু ইউনিভার্সিটিতে যেতে হবে। ও, তুমি পড়াশোনা করো? কই, আগে তো কখনো বলো নাই। আগে তো আপনি কখনো প্রশ্ন করেন নাই এই বিষয়ে, এজন্য এই বিষয়ে আগে আপনাকে বলা হয় নাই। ও আচ্ছা, তা কোন ইউনিভার্সিটিতে পড়ো তুমি? ঢাকা ইউনিভার্সিটিতে স্যার। অসাধারণ। অনিকাও তো এই একই ইউনিভার্সিটিতে পড়ে। আচ্ছা, কোন ডিপার্টমেন্টে আছো তুমি? পদার্থবিজ্ঞান। মাই গড, আমি যত তোমার বিষয়ে জানছি তত মুগ্ধ হয়ে পড়ছে। কিপ ইট আপ মাই সান। আচ্ছা শোনো, তুমি একা কেন যাচ্ছ? অনিকাও তো এখন ইউনিভার্সিটিতে যাবে, তাহলে তোমরা দুজন একসঙ্গে যাচ্ছ না কেন? আচ্ছা তুমি দাঁড়াও, আমি অনিকাকে বলছি তোমাকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য। অনিকা মামনি, কোথায় তুমি? না থাক আঙ্কেল, কি দরকার ওনাকে শুধু শুধু বিরক্ত করার। আমি একাই চলে যেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তোমার কোনো সমস্যা না হলেও আমার সমস্যা হবে তুমি যদি এভাবে একা একা ইউনিভার্সিটিতে যাও। আব্বু ডাকছো আমাকে? হ্যাঁ মামনি, বলছি তুমি এখন ইউনিভার্সিটিতে যাবে না? জি আব্বু, এই জন্যই তো রেডি হচ্ছিলাম। তুমি যাওয়ার সময় সাগরকে সাথে নিয়ে যাবে। আর হ্যাঁ, রোজ রোজ তুমি একা ইউনিভার্সিটিতে যাও কেন? আর আগে কেন বলনি যে সাগর তোমার সঙ্গে তোমার ইউনিভার্সিটিতে পড়ে? এখন থেকে যেন আমি দেখি তুমি আর সাগর একসঙ্গে প্রতিদিন ইউনিভার্সিটিতে যাচ্ছ। কিন্তু আব্বু, আর কোনো কিন্তু নয়। কথাটি বলে অনিকার আপু চলে যায়। অনিকার আপু চলে যেতেই অনিকার রাগে ফুঁসতে ফুঁসতে আবর গিয়ে সাগরী গালের সজোরে একটা চর মারে। সাগর কিছুক্ষণ গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে, আর অনিকার রাগে কটমট করতে করতে বলে, ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আজকে আমার আব্বুর কাছে আমার নামে নালিশ করেছিস? বিশ্বাস করুন, আমি ওনাকে কিছু বলিনি। বিশ্বাস? তাও আবার তোদের মতো ছোট লোককে? রাগে অনিকা কিছু টাকা সাগরের মুখের উপর ছুঁড়ে দিয়ে চলে যায় এবং তাকে একা একা ইউনিভার্সিটিতে চলে যেতে বলে। আর এই কথা যদি অনিকার আপুর কান পর্যন্ত যায়, তাহলে সাগর একদিন কি অনিকার একদিন বলে অনিকা চলে যায়। এদিকে সাগর কিছুক্ষণ অনিকার যাওয়ার দিকে তাকিয়ে রইল এবং নিজেও চলে গেল। সাগর রিক্সা নিয়ে ইউনিভার্সিটিতে চলে আসে এবং গেট দিয়ে প্রবেশ করতে না করতেই হঠাৎ করে কেউ একজন এসে সাগরকে জাপটে ধরে। এতে সাগর হতভম্ব হলেও পরে বুঝতে পারে কে সে। আশা। সাগর, এতদিন কোথায় ছিলে তুই? সে যে তোকে গাড়ি করে গেল, আর তো কখনো বস্তিতে ফিরে এলি না। তুই জানিস আমি তোর জন্য কত অপেক্ষা করেছি, এখনো কত অপেক্ষা করি। তুই আগে ইউনিভার্সিটিতে আসতে পারতি না জন্য আমিও আসতাম না। এসে কি করব বল? কারো ইউনিভার্সিটিতে তো তুই থাকতি না, আর এখন শুধু একটা নজর তোকে দেখার জন্য যদি তুই ইউনিভার্সিটিতে আসিস, এই জন্য আমি রোজ ইউনিভার্সিটিতে এসে ঠিক সেই জায়গায় বসে থাকি যে জায়গাটায় তুই আর আমি বসে আগে আড্ডা দিতাম। তুই কোথায় চলে গিয়েছিস সাগর? আর এতদিন কোথায় ছিলি? তোমার কি কখনো আমাদের কথা মনে পড়েনি? আরে পাগলি, এমন করছিস কেন? আমি তো এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই আয় আমার সামনে, আমি তোকে সব বুঝিয়ে বলছি আমি কোথায় ছিলাম, কেন ছিলাম, আর কেনই বা যদি ইউনিভার্সিটিতে বা বস্তিতে আসিনি। সাগর আশার হাত ধরে নিয়ে তার সামনে দাঁড় করে এবং চোখ তুলে দেখে আশা কান্না করছে। সাগর পরম যত্নে আশার চোখের পানি মুছিয়ে দেয় এবং তাকে নিয়ে সাইডে গিয়ে বসে। এরপর সাগর আশার হাতের উপর হাত রেখে তাকে বলে, আশা, এখন আমি যা বলবো তুই খুব মনোযোগ সহকারে শুনবি। সাগরের এমন কথা শুনে আশা বেশ খানিকটা ভয় পায়, কিন্তু তারপরও তা মুখে প্রকাশ করে না, কারণ সে জানে না সাগর এখন কি বলতে চলেছে। কিন্তু তারপরও ভীষণ আগ্রহ নিয়ে আশা সাগরের মুখের দিকে চেয়ে থাকে। এরপর সাগর আস্তে আস্তে তার সাথে ঘটে যাওয়া সকল কথা আশাকে বলে। সাগরের কথা শুনে যেন আশার মাথায় বজ্রপাত হয়, সে যেন ভারসাম্য হারিয়ে ফেলে নিজের। সে কাঁপা কাঁপা গলায় বলে, সাগর, তুই বিয়ে করেছিস মানে? তুই কি আমার সঙ্গে মজা করছিস? দেখ, যদি মজা করে থাকিস তাহলে প্লিজ এই জঘন্য মজাটা আমার সঙ্গে করিস না। না রে আশা, আমি মজা করছি না, সত্যি সত্যি আমি বিয়ে করেছি। আসলে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি। আশা এবার উঠে দাঁড়ায় এবং হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানি মুছে সাগরকে কিঞ্চিত ধাক্কা মেরে নিজের থেকে দূরে সরিয়ে দেয়। এরপর সে ফুপিয়ে ফুপিয়ে কান্না করে এবং ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, তুই কেন এমনটা করলি সাগর? আর বিয়ে যখন করেছিস সেখানে এখন বলতেছিস কেন? যখন বিয়ে করেছিস তখন তো বলিসনি। আসলে আশা, সবকিছু এত দ্রুত হয়ে গেছিল যে আমি কি করব কিছু বুঝতে পারিনি।
কাকে বিয়ে করেছিস তুই? অনিকা খন্দকার কে? সাগরের বলা কথা শুনে আশা বিস্ময়ের সাথে সাগরের দিকে তাকায়। আশার তাকানো দেখে সাগর বুঝতে পারে আশা মনে মনে কি ভাবছে এবং সে এবার আশাকে সবকিছু শুরু থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে বলে। সাগরের সমস্ত কথা শুনে আশা বুঝতে পারে যে সাগর পরিস্থিতির শিকার। এরপর সে তার কান্নাটা কমিয়ে সাগরের পাশে গিয়ে বসে এবং সাগরের হাত নিজের হাতের মুঠোয় নিয়ে সাগরের দিকে তাকায় এবং অপর হাত দিয়ে সাগরের মাথায় হালকা হাত বুলিয়ে দেয়। আর এই দৃশ্য দূর থেকে একজন দেখে যেন গরম তেলে দেওয়া মাছের মতো ফুটতে থাকে। আশা সাগরকে আশ্বস্ত করে বলে, তোর জীবনটা তো তাহলে শেষ হয়ে যাবে সাগর। তুই কিভাবে সারা জীবন কাটাবি ওই মেয়ের সঙ্গে? ওই মেয়েটা তো তোকে ধ্বংস করে দিবে। আমি নিজের ধ্বংসের পরোয়া করি না আশা, কিন্তু আমি যদি তাদের কথা না মানি তাহলে তারা তোদের উপর অত্যাচার করবে। তাই বলে আমাদের জন্য তুই এভাবে নিজের জীবনটা ধ্বংস করে দিবি? আর কাদের জন্য তুই নিজের জীবনটা এভাবে বাজি রেখেছিস? ওসব মানুষের জন্য যারা তুই গাড়ি করে চলে আসার পর তোকে নিয়ে সমালোচনার আসর বসিয়েছিল। তারা যেমনই হোক আর যাই করুক, তাদের করুণা তো আমি এটা ভুলতে পারবো না কখনো। যে যখন আমার পেটে অন্ন ছিল না, আমার মাথার উপরে ছিল না ছাদ, তখন তারা আমাকে আশ্রয় দিয়েছিল, আমার মুখে খাবার তুলে দিয়েছিল। আর কোনো কিন্তু নাই। চলো যাই, আমরা ক্লাসে যাই। সাগরের আশা নিজেদের ক্লাসের দিকে চলে যায়। এদিকে এতক্ষণ ধরে অপর পাশের বিল্ডিং থেকে অনিকা সবকিছু পর্যবেক্ষণ করছিল। কেন যেন অনিকার সাগর আর আশার ঢলাঢলিটা পছন্দ হলো না। তাই অনিকা নিজেও ওখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে তার ক্লাসের দিকে চলে যায়। খুব ভালোভাবে সকলে তাদের ক্লাস শেষ করে। এরপর অনিকা আর তার ফ্রেন্ডরা মিলে ক্যান্টিনের দিকে যায়। অনিকা এবং তার ফ্রেন্ডরা মিলে আড্ডা দিচ্ছিল। এমন সময় সাগর এবং আশা ক্যান্টিনে প্রবেশ করে। অনিকা সাগর এবং আশাকে ক্যান্টিনে প্রবেশ করতে দেখে তার মিলিয়ে যাওয়া রাগটা আবার মাথা চাড়া দিয়ে ওঠে এবং সে কোনো কিছু না ভেবে সাগরকে ডাক দেয়। হে ইউ, এদিকে আয়। অনিকার ডাক অনুসরণ করে সাগর এবং আশা দুজনই অনিকার দিকে লক্ষ্য করে। দেখে অনিকার হাতের আঙ্গুলের ইশারায় সাগরকে নিজের কাছে ডাকছে। তাই সাগরও আর কোনো কিছু না ভেবে অনিকার দিকে অগ্রসর হয়। সাগর যখন অনিকার পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়ায়, তখন অনিকা 500 টাকার একটা নোট বের করে সাগরের হাতে দেয় এবং বলে, আমার জন্য এবং আমার ফ্রেন্ডের জন্য কফি নিয়ে এসো এবং সকলের জন্য স্যান্ডউইচ নিয়ে আসবে। এরপর যদি কিছু টাকা বাকি থাকে সেটা তোমার টিপস। তুমি তোমার সেই পাতি গার্লফ্রেন্ডের সঙ্গে এনজয় করতে পারো। ঠিক আছে ম্যাম। সাগরের এরকম নীরবতা এবং কোনো কাজে অনিকার সাথে তর্ক না করা বিষয়টা কেমন যেন অনিকার কাছে আজব লাগে। যে ছেলে একসময় কোনো অন্যায় সহ্য করতে পারতো না, সবসময় অন্যায়ের প্রতিবাদ করত এবং তার মনে হতো যে অন্যায় করে এবং অন্যায় সয় দুজনে সমান অপরাধী, তাহলে কিছুদিন ধরে এই ছেলে এত নীরব হয়ে গেছে কেন? তাকে যখন যা বলা হয় সে তখন তাই করে, কোনো কিছুর প্রতিবাদ না করে কেন? এজন্য কয়েকদিন ধরে অনিকা নিজেও সাগরকে বিরক্ত করা ছেড়ে দিয়েছিল। কিন্তু আজকে সকালে সাগর এবং আশাকে একসঙ্গে বসে হাসাহাসি করতে দেখে কেন যেন অনিকার খুব খারাপ লাগে। তার বিষয়টা কোনো মতে ভালো লাগে না। হয়তো আল্লাহর কালিমার জোর ছিল এটা, কারণ কোনো মেয়ে পৃথিবীর সব কিছুর ভাগ দিলেও তার স্বামীর ভাগ কখনোই কাউকে দিতে পারে না। অনিকা মনে মনে এসব ভাবছিল। হুট করে অনিকার বন্ধু রাহুলের ডাকে অনিকার সম্মতি ফিরে এবং সে মনে মনে বলে, কি হচ্ছেটা কি আনিকা? এসব কি ভাবছিস তুই? কবে থেকে ওই ছোট লোক তাকে নিজের স্বামী বলে মানতে শুরু করলি? আর ওই ছোট লোকটা কার সাথে কি করলো না করলো তাতে তোর কবে থেকে মাথা ব্যথা শুরু হলো? এ অনিকা, কি সব ভাবছিস তুই? না তেমন কিছু না। কিছু বলবি কি তুই? তুই কি ঠিক আছিস অনিকা? ঠিক আছে। কেন বলতো? না মানে তুই তো কখনোই সব ছোট লোকের সঙ্গে গায়ে পড়ে কথা বলতি না, তাহলে এখন হঠাৎ তোর কি হলো? তুই এমন করছিস কেন? কিছু কিছু ছোট লোকদের তাদের নিজের জায়গা দেখানোর জন্য হলেও তাদের সঙ্গে কথা বলতে হয়। এতক্ষণ ধরে অনিকা এবং রাহুল যা কথা বলছিল কিছুটা দূরে দাঁড়িয়ে আসা সব কথাই শুনলো এবং তার মনের ভিতর ভীষণ আফসোস হতে লাগলো সাগরের জন্য। ছেলেটার জীবনটা পুরো ধ্বংস হয়ে গেল, কখনোই তাকে শান্তি দিবে না।
এরই মধ্যে সাগর কফি এবং স্যান্ডউইচ নিয়ে আসে এবং এসে অনিকা এবং তার ফ্রেন্ডদের মাঝে দিয়ে দেয়। এরপর অনিকা আরেকটি 500 টাকার নোট বের করে সাগরের মুখের উপর ছুঁড়ে মারে এবং বলে, যাক, এটা তোর টিপস। অনিকা যেই না সাগরের আরও কিছু বলতে যাবে অমনি আশা দৌড়ে এসে সাগরের হাত ধরে টান দিয়ে নিয়ে চলে যায়। এটা দেখে অনিকারও রেগে যায় এবং মনে মনে বলে, ছোট লোকের বাচ্চা, তুই খালি বাড়ি চল, আজ তোর একদিন কি আমার একদিন। এভাবে আরও কয়েক মাস কেটে যায় এবং অনিকা বিভিন্নভাবে সাগরকে বিভিন্ন রকম অপমান করে। কলেজের সবার সামনে সাগরের গায়ে হাত তুলে তাকে দিয়ে তার জুতো পরিষ্কার করিয়ে নেয়। তার বন্ধুদের সামনে সাগরকে সবসময় হেনস্থা করে। বিষয়টা অনিকা এবং তার বন্ধুবান্ধব সকলে অনেক উপভোগ করে। সাগর এগুলো চুপচাপ সহ্য করলেও আশা মাঝে মাঝে অধৈর্য হয়ে জবাব দেয়। কিন্তু যেদিন আশার জবাব দেয় সেদিন সাগরের জীবনে ঘনিয়ে আসে আরেক কালো দিন। কারণ বাড়িতে যাওয়ার পর অনিকা আরও নিকৃষ্টভাবে সাগরের উপর অত্যাচার করে। তাকে পড়ার সুযোগ দেয় না, তাকে দিয়ে সবসময় এটা ওটা করাতে থাকে। অনিকা সাগরকে দেখিয়ে দেখিয়ে রাত্রের রুমে বসে বিয়ার খায় এবং সাগরকে জোর করে, সাগর না খেতে চাইলে জোর করে সাগরের মুখে ঢেলে দেয় এবং তার গায়ে হাত তুলে সে যখন বিয়ার খায় তখন সাগরকে বলে স্ন্যাক্স নিয়ে এসে দিতে। সাগর কিছু বলে সাগরকে চড় মারে। এত কিছুর পরও কোনোভাবেই সে সাগরকে দমিয়ে রাখতে পারেনি। সাগরের ফাইনাল পরীক্ষা হয়ে যায় এবং সাগর খুব ভালোভাবে তার পরীক্ষা শেষ করে। হয়তো আগের তুলনায় একটু খারাপ হয়েছে, কিন্তু তারপরও তার ফলাফল যখন প্রকাশ পায় তখন দেখা যায় সাগর সর্বোচ্চ নাম্বার পেয়ে পাশ করেছে। এরপর সাগর অনেক চেষ্টা করে বিসিএস পড়ার শুরু করেছিল অনেক আগে থেকেই, কিন্তু তারপর আর পড়া হয়নি। কিন্তু এখন থেকে সাগর প্রতিনিয়ত একটু একটু করে পরীক্ষার প্রিপারেশন নেয়। কিছুদিন পড়াশোনায় প্রচণ্ড ব্যস্ত থাকায় সাগর অনিকার সামনে আসতে পারেনি। অনিকা ডাকলো কোনো না কোনো বাহানায় সে তার চোখের আড়ালে থেকেছে। এদিকে দিন দিন যেন সাগর অনিকার অভ্যাসে পরিণত হয়েছে। তাই সাগরের এই দূরত্ব কেন জানি অনিকার মনে আরো বেশি দাগ কেটে যায়। সে বিভিন্ন বাহানায় সাগরকে ডাকে, কিন্তু সাগর তার সামনে আসে না। সে সাগরের খোঁজ করলেও কেন জানি সাগরের দেখাও মেলে না। কেন যেন এখন সাগরকে না দেখে অনিকার বেশ খারাপ লাগে। সে মনে মনে ভাবে, ছেলেটার হয়েছেটা কি, এখন কেন আমার সামনে আসে না? আর তাছাড়া ও আসলেই কি না আসলেই কি, আমার এত খারাপ লাগে কেন? বারবার ওকে দেখতে মন চায় কেন? বারবার ওর সঙ্গে কথা বলতে মন চায় কেন? অনিকা বারবার তার মনকে প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর সে পায় না। এভাবে সাগর তার পরীক্ষা শেষ করে। সাগর তার পরীক্ষা শেষ করে বাড়ি ফিরছিল, এমন সময় দেখে রাস্তার পাশে কয়েকজন লোক একজন ছেলেকে ধরে মারছে। বিষয়টি দেখে সাগর দ্রুত সেই লোকজনের কাছে যায় এবং লোকজনকে সরিয়ে ছেলেটাকে ওই লোকেদের হাত থেকে বাঁচে। ছেলেটাকে যখন ওই লোকজনের হাত থেকে বাঁচে তখন ছেলেটাকে উঠিয়ে দাঁড় করালে সাগর বিস্ময় অবাক হয়ে যায়, কারণ ছেলেটি আর কেউ নয়, অনিক। ভাইজান আপনি? হ্যাঁ কিন্তু ওরা আপনাকে এভাবে মারছিল কেন? হ্যাঁ ভাই সাগর, আমি শেষ হয়ে গিয়েছি। বাবার অর্থ আভিজাত্যের অহংকারে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ইউনিভার্সিটি শেষ করার পর যখন বাবার ব্যবসা জয়েন করি, তখন ব্যবসায়িক খাতিরে আমার কিছু বড়লোক বাবার বখাটে ছেলেদের সঙ্গে বন্ধুত্ব হয়। আভিজাত্য আমার চোখ এমন ভাবে বন্ধ করে দিয়েছিল যে তারা যা করতো আমিও সেটাই করার চেষ্টা করতাম। এটাকে আমি ক্লাস মনে করতাম। ভাবতাম সকল ব্যবসায়ীরা যেটা করে সেটা করলে পারে তাদের সঙ্গে আমার একটা ক্লাস মেইনটেন হবে। আর এটাই আমার জীবনের কাল হয়েছিল। আস্তে আস্তে আমি মধ্যপ্রাণ থেকে শুরু করে নারীবাজির সাথে ক্যাসিনোতে জুয়াতে যুক্ত হই। ক্যাসিনো খেলে আমি প্রচুর টাকা হেরে যাই। এরপর বাবার অ্যাকাউন্টে গরমিল করে সেখান থেকে কয়েক কোটি টাকা আমি সেখানে হেরে যাই। এরপর যখন কিছু ধার দেওয়া হয় তারা আমাকে চাপ দিতে থাকে টাকার জন্য। তখন আমি ঢাকার পাতি মাস্তান বিল্লুর কাছে সুদের উপর থেকে টাকা ধার নিয়ে সেই টাকা শোধ করি। এরপর কয়েক মাস সুদ টানতে টানতে যখন আমি কাঙাল, তখন বিল্লু টাকার জন্য প্রেশার দিতে থাকে। যখন আমি টাকা দিতে পারি না তখন সে লোকজন পাঠিয়ে আমাকে মারে। আপনি জানেন না সুদ ভয়ঙ্কর খারাপ একটা জিনিস? তাহলে কেন তার সঙ্গে আপনি নিজেকে জড়ালেন? কেন আপনি জোয়ার মতো জঘন্য কাজে নিজেকে লিপ্ত করলেন? তখন আমি অহংকারে এতটাই অন্ধ ছিলাম যে কি করব কিছু বুঝতে পারছিলাম না। এখন আমি কি করব ভাই? এখন যে মরা ছাড়া আমার কোনো গতি নাই। মরা এত সহজ না ভাইজান। আপনি মরলে আপনার বাবা মা ভাই বোনের কি হবে চিন্তা করে দেখেছেন একবারও? তাহলে এখন আমি কি করব? কত টাকা পাবে বিল্লু আপনার থেকে? 5 কোটি টাকা পাবে।
ঠিক আছে, আমি আঙ্কেলের সাথে কথা বলবো, কিন্তু তার আগে আপনাকে আমাকে কথা দিতে হবে আপনি আর জীবনে কখনো কোনোদিন আর এসব ভুলভাল পথে পা বাড়াবেন না। বাবা তো আমাকে মেরে ফেলবে সাগর জানতে পারলে। চিন্তা করবেন না, আমি আছি তো, কিচ্ছু হবে না। এরপর সাগর অনিকের আব্বুর অফিসে গিয়ে অনিকার আব্বুর সঙ্গে অনিকের বিষয়টা নিয়ে কথা বলে। প্রথমে অনিকের আব্বু ভীষণ রেগে যায়। সাগর অনেক কষ্টে তাকে শান্ত করে এবং বুঝিয়ে বলে অনিক তার নিজের ভুল বুঝতে পেরেছে এবং সে আর জীবনেও এই ভুল পথে পা বাড়াবে না। এখন যদি তিনি তার সন্তানকে সাহায্য না করে, এরপরে তার সন্তান যদি কোনোভাবে নিজের কোনো ক্ষতি করে ফেলে, তাহলে সে সম্পদে তিনি কি করবেন, যে সম্পদ তার সন্তানকে বাঁচাতে পারে না। এভাবে বোঝানোর পর অনিকার আব্বু বুঝতে পারে এবং তিনি রাজি হন অনিককে সাহায্য করার জন্য এবং সাথে সাথে সাগর অনিককে ডেকে পাঠায়। ভেতরে আসবো আব্বু? হ্যাঁ, ভেতরে আসো। সরি আব্বু, আমাকে ক্ষমা করে দাও। আমি আর কখনো এমনটা করব না। এই তোমার পা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি। ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, তবে মনে রেখো এটাই শেষবার। আর কখনো যেন আমি তোমাকে এরকম ভুলভাল পথে না দেখে। ধন্যবাদ আব্বু। ধন্যবাদ আমাকে নয়, ধন্যবাদ সাগরকে দাও। ও যদি আমাকে না বোঝাতেও চোখে আঙ্গুল দিয়ে, তাহলে তুমি কখনোই এই কুলুকধাঁধা থেকে বের হতে পারতে না। ধন্যবাদ ভাই সাগর তোমাকে। আর দয়া করে আমাকে ক্ষমা করে দিও। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। আপনি আমার সাথে কোনো অন্যায় করেননি ভাইজান, তাই সরি বলবেন না। না ভাই সাগর, তুমি জানো না, যখন অনিকা তোমাকে বিয়ে করতে অস্বীকার করে তখন আমি তাকে ভুলভাল বুদ্ধি দেই যেন সে তার প্রতিশোধ নেওয়ার জন্য তোমাকে বিয়ে করে এবং প্রতিদিন প্রতিনিয়ত তোমাকে সবার সামনে সব রকম ভাবে অপমান অপদস্থ করে। এতে সে তার প্রতিশোধ নিতে পারবে। আমার বোনটা অনেক সহজ সরল, বুঝলে? এই জন্য ওকে যেভাবে বোঝায় ও সেভাবেই বুঝতে পারে। ছোট থেকে বড় লোকের বকে যাওয়া সন্তানদের সঙ্গে মিশে তারা যে ভুলভাল পথে চলে, আমার বোন কেও সেই ভুলভাল পথেই পরিচালনা করে এবং মিথ্যে আভিজাত্যের এবং অহংকারের পর্দা আমার বোনের চোখে বেঁধে দেয়। ক্ষণিকের জন্য সে সকলকে অপমান অপদার্থ করলেও পরক্ষণে সে যখন বুঝতে পারে যে সে অন্যায় করেছে, তখন তারও মনের ভেতর অনুতাপ বোধ হয়। আমার বোনটা ভীষণ ভালো, কিন্তু সে ভুল মানুষের সঙ্গে ভুল পথে পরিচালিত হচ্ছে। আমি তো আর তোমার হয়ে যাওয়ার নাই ফিরিয়ে দিতে পারবো না। তাই তোমার কাছে অনুরোধ করব, যদি পারো আমার বোনটাকে নিজের মতো করে গুছিয়ে নিও। তাকে সেই ভুল পথ থেকে ফিরিয়ে এনে সঠিক পথ দেখিও। অনিকের কথা শুনে অনিকার আব্বু আবারও রেগে যায়। তিনি অনিককে কিছু বলবে তার আগে সাগর অনিকার আব্বুকে বাধা দেয়। অনিকার আব্বু প্রথম সাগরের কথা না মানতে চাইলেও পরবর্তীতে সাগর তাকে বুঝিয়ে মানিয়ে নেয়। এভাবে আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পরে সাগরের বিসিএস প্রিলি পরীক্ষার রেজাল্ট দেয় এবং সাগরের নাম্বারটা চলে আসে। এরপর শুরু হয় সাগরের পরবর্তী যুদ্ধ। সাগর লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করতে থাকে। এর মধ্যে অনিকা অনেকভাবে অনেকবার সাগরকে অপমান করেছে, কিন্তু তারপর সাগর কিচ্ছু বলেনি, চুপচাপ সেখান থেকে চলে এসেছে। অনিকার দেখে সাহস পেয়ে অনিকার বন্ধু বান্ধবরা যখন অনিকার বাড়িতে এসেছে, তখন অনিকার বাড়িতে সাগরকে দেখে তারা অনেক রকম প্রশ্ন করেছে, কিন্তু অনিকা সবাইকে বলেছে সাগর তাদের বাড়িতে কাজ করে। এজন্য অনিকার বন্ধু বান্ধব সাগরকে বিভিন্নভাবে অপমান অপদস্থ করেছে। আগে কিছু মনে না হলেও ইদানিং বিষয়টা অনিকার বেশ খারাপ লাগে, কিন্তু মিথ্যে ইগোর বড়াই সে কিছু বলতে পারে না। বেশ কিছুদিন হলো অনিকা আর সাগরকে অপমান করে না, বিষয়টা সাগর লক্ষ্য করেছে, কিন্তু সে কিছু মনে করেনি, কারণ আজ অপমান করছে না, কাল ঠিকই করবে। এর জন্য বিষয়টা আর সাগর ভেবে দেখনি। এরপর একদিন রাহুল আসে অনিকার বাড়িতে। দোস্ত, আগামীকাল আমার জন্মদিন, তাই আমার পাপা অনেক বড় করে জন্মদিনের একটা পার্টি থ্রো করেছে। সেখানে দেশের টপ ক্লাস মানুষরা থাকবে। আমি চাই তুই অবশ্যই সেখানে আয়, কারণ তুই আমার অনেক কাছের একজন মানুষ। আর আমার এই স্পেশাল একটা দিনে আমার স্পেশাল মানুষ তুই সেখানে থাকবি না, সেটা হতেই পারে না। আমাকে কথা দে তুই আসবি। অবশ্যই আমি যাব, চিন্তা করিস না। পরের দিন অনিকা যখন পার্টিতে যাওয়ার জন্য বের হয়, তখন অনিকার আপু অনিকাকে থামিয়ে বলে, কোথায় যাচ্ছ অনিকা তুমি? আব্বু, আজকে রাহুলের জন্মদিন, আমি সেখানে যাচ্ছি। কোন রাহুল? সেই মির্জার স্মাগলার ছেলে? আব্বু, তুমি শুধু শুধু আমার বন্ধুকে অপমান করছো, সে মোটেও এমন নয়। তারা যে কেমন, তাদেরকে আমাকে চিনিও না। তারাই তো তোমার মাথাটা পুরোপুরি খেয়েছে।
উফ আব্বু। শোনো, যেখানেই যাবে সাগরকে সাথে নিয়ে যাবে, কারণ তোমার বন্ধুদের পার্টি মানেই তো মদ্যপান করা আর ড্রাগস নেওয়া এবং নাচানাচি করা। ওকে কেন নিয়ে যেতে হবে আমার বন্ধুদের পার্টিতে? আমি যা বলছি তাই করো, না হলে তোমারও চাওয়া হবে না। এরপর অনিকা আর কোনো উপায় না পেয়ে সাগরকে নিয়ে পার্টির উদ্দেশ্যে রওনা হয়। অনিকা যখন পার্টিতে প্রবেশ করে তখন পুরো পার্টিতে হৈ হৈ পড়ে যায় তাদের বন্ধুদের, কিন্তু পরবর্তীতে তাদের মুখ ঘন কালো মেঘে ঢেকে যায় যখন সাগরকে দেখে। সাগর প্রথমে আসতে চায়নি, কিন্তু অনিকার আব্বুর জোড়াজড়িতে এসে আসতে বাধ্য হয়েছে। প্রথম প্রথম তারা সাগরকে কিছু বলতে চাইল, পরবর্তীতে অনিকা নিষেধ করলে তারা আর কিছু বলে না। এরপর সাগর পার্টির এক সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকে। অনিকা পার্টিতে আসার পর থেকে তার বন্ধুদের সাথে ডান্স করে নাচানাচিতে ব্যস্ত। পরবর্তীতে তার বন্ধু বান্ধব তাকে ড্রিঙ্কস করার জন্য বলে সে তাদেরকে মানা করে দেয়, কিন্তু আজকে পার্টিতে সব থেকে সুন্দর এবং গর্জিয়াস লাগছে অনিকাকে। রাহুলের তো অনেক আগে থেকেই অনিকার উপর কুদৃষ্টি ছিল, আজকে দেখে সে যেন চোখ দিয়ে অনিকাকে গিলে খাচ্ছে। বিষয়টা অনিকা বুঝতে পারে না, কিন্তু সাগর যখন লক্ষ্য করে তখন তার নজর আটকায়। কথায় আছে না, একজন ছেলে আরেকজন ছেলে দৃষ্টি পড়তে পারে। সাগরে কেন যেন ভীষণ রাগ হয়, কিন্তু তারপরও সে পাবলিক প্লেসের জন্য নিজেকে সংযত করে। সাগর যখন এক সাইডে দাঁড়িয়েছিল তখন একটা মেয়ে হুট করে এসে সাগরের দিকে হাত বাড়িয়ে দেয় ডান্স করার জন্য। মেয়েটি সাগরের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, এই হ্যান্ডসাম। নো, ইটস ওকে, ইউ ক্যারি অন। ডান্স ফ্লোর থেকে অনিকা লক্ষ্য করে দেখে সাগর একটি মেয়ের সঙ্গে কথা বলছে। এটা দেখে অনিকার ভীষণ রাগ হয় এবং সে রাগে বশবর্তী হয়ে কি করছে না করছে সে নিজেও জানে না। এজন্য সে যে রাহুলের এগিয়ে দেওয়ার ড্রিঙ্কসের বোতলটা নিয়ে খেতে শুরু করে, এদিকে তার কোনো হুঁশ নেই। অনিকা এক নিঃশ্বাসে পুরো বোতল খালি করে দেয়, আর এদিকে রাহুল অনিকার ড্রিঙ্কসের মধ্যে যে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে সেটা থেকে অনিকা অজানা। অনিকা পুরো বোতল খালি করার পরে হঠাৎ করে কেন যেন তার বারবার মাথাটা ঘুরে উঠছে। এতে রাহুল বুঝতে পারে এখনই সঠিক সময়। অনেক ভিড়ের মধ্যে খুব সতর্কতার সাথে অনিকাকে টাইপ করে পাশের একটি রুমে নিয়ে যায়। অনিকা মাতাল থাকায় সে ঠিকঠাক কিছুই বুঝতে পারে না এবং রাহুলকে সে সাগর ভাবতে থাকে। এই সুযোগটা নিয়ে রাহুল অনিকার একদম কাছাকাছি চলে আসে। সাগর কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে যাওয়াই বুঝতে পারেনি এতক্ষণে কি ঘুরে গেছে। এরপর সে আশেপাশে অনিকাকে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও অনিকাকে পায় না। এরপর তার আর বুঝতে বাকি থাকে না নিশ্চয়ই অনিকার কোনো বিপদ হয়েছে। সাগর এবার চারপাশটা ভালোভাবে তন্ন তন্ন করে খুঁজতে থাকে। যখন সে পায় না তখন আশেপাশে লোকজনকে জিজ্ঞেস করতে থাকে, কিন্তু কোথাও থেকে কোনো উত্তর না পেয়ে সে খুঁজতে খুঁজতে সেই রুমের দিকে চলে যায়। সেই রুমে প্রবেশ করে দেখে রাহুল অনিকার একদম কাছে চলে এসেছে, যে না অনিকাকে স্পর্শ করতে যাবে। অমনি সাগর রাহুলের হাতটা এত জোরে মুচড়ে ধরে যেন হাতটা ভেঙে যাবে। এরপর সাগর রাহুলকে ইচ্ছে মতো মারে। অনিকা নেশায় থাকায় সে জানে না তার সামনে কি হতে যাচ্ছে। সাগর রাহুলকে মেরে সেখানে আদমরা করে ফেলে রেখে এসে অনিকাকে নিয়ে বাসায় ফিরে। অনিকাকে সাগর বাসায় নিয়ে এসে অনিকার রুমে নিয়ে আসে। সাগর অনিকাকে অনিকার রুমে নিয়ে এসে শুয়ে রেখে যেই না বাইরে যেতে যাবে অমনি অনিকা সাগরের হাত ধরে ফেলে। এরপর সাগরকে হুট করে এক টান দিয়ে নিজের উপর ফেলে দিয়ে মিনমিন করে বলতে থাকে, আমাকে রেখে যেও না পাজে ছেলে। তুমি কেন বোঝো না? তুমি অন্য মেয়ের সঙ্গে কথা বললে আমার সহ্য হয় না। প্লিজ আমাকে একা রেখে যেও না। আমি ভীষণ একা, বিশ্বাস করো আমার কেউ নেই। তুমিও যদি আমাকে একা রেখে চলে যাও তাহলে যে আমি মরে যাবো বাজে ছেলে। অনিকা প্লিজ, তুমি নেশার মধ্যে আছো তাই কি বলছো জানো না। হ্যাঁ, আমি নেশার মধ্যে আছি, তবে এটা তোমার নেশা বাজে ছেলে। আমার তোমাকে চাই। ঠিক আছে, তুমি এমন করো না প্লিজ। আমি আছি, তুমি ঘুমিয়ে পড়ো, আমি তোমার কাছেই আছি। তুমি কেন বোঝো না? আমার তোমাকে চাই, খুব করে চাই, নিজের মধ্যে চাই, নিজের অস্তিত্বে মিশিয়ে নিতে চাই। প্লিজ বাজে ছেলে, প্লিজ। ছেড়ে দাও অনিকা, এখন তুমি নেশায় আছো জন্য এসব বলছো। সকালে নেশা কেটে গেলে তখন আমি তোমার চোখে জঘন্য হয়ে যাব। তুমি বেশি কথা বলো। তুমি জানো বাজে ছেলে, আমার বেশ কিছুদিন তোমার নেশা পেয়েছে। তোমাকে কাছে পেতে, তোমার সঙ্গে কথা বলতে মন চায়, তোমার সঙ্গে সময় কাটাতে মন চায়। তুমি আর দূরে থেকো না বাজে ছেলে, প্লিজ। তোমাকে চাই, খুব বাজেভাবে চাই তোমাকে। ভালোবাসি বাজে ছেলে, তোমাকে ভীষণ ভালোবাসি।
কিন্তু কিভাবে জানি না, তবে আমি তোমাকে আসক্ত হয়েছি, ভীষণ বাজেভাবে আসক্ত হয়েছি। তুমি কেন আমাকে ভালোবাসো না? আমি তো সেই কবেই তোমাকে ভালোবেসে ফেলেছি, যখন তুমি আমি ঠান্ডায় কষ্ট পেলে গরম কাপড় জড়িয়ে দিতে, যখন তোমার কোনো বন্ধু আমাকে অপমান করত তুমি আমার আড়ালে তাদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট করার ধমকি দিতে, যখন আমাকে তুমি অন্য কোনো মেয়ের সাথে দেখতে তখন তুমি কষ্ট পেতে। আমি বুঝতাম তুমি আমাকে ভালোবাসো, কিন্তু নিজের জন্য বলতে পারছো না। আমি তো সেই কবে তোমাকে ডুবেছি মেয়ে। কিন্তু অনিকা, সাগর আর কিছুই বলতে পারে না, কারণ অনিকা তাকে সেই সুযোগ দেয় না। সাগর যখনই কথা বলতে যাবে এমন সময় অনিকা সাগরের ঘাড়ে এক হাত এবং এক হাত মাথার চুলে দিয়ে খামচি দিয়ে ধরে, তাকে টেনে তার ঠোঁটে লিপকিস করে। এতে সাগরের কথা বন্ধ হয়ে যায়। বেশ কয়েক মিনিট এভাবে সাগরকে বদ্ধ রেখে অনিকা সাগরকে ছেড়ে দেয়। হঠাৎ ছাড়া পাওয়া সাগর এবং অনিকা দুজনেই দুদিকে ঘুরে ঘন ঘন জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। এরপর অনিকা হুট করে সাগরের বুকের উপর চড়ে বসে। এরপর আবার সাগরের ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নেয়। সাগর অনেক চেষ্টা করে অনিকাকে আটকানোর, কিন্তু সে কোনোভাবেই অনিকাকে আটকাতে পারছে না। আর যেন অনিকা একজন উগ্র মানবীয় রূপ ধারণ করেছে। এরপর অনিকা হঠাৎ করে আস্তে আস্তে সাগরের শার্টের বোতাম খুলতে থাকে। হঠাৎ করে অনিকা সাগরকে ছেড়ে দেয়। এরপর বেশ কিছুক্ষণ দুজন দুজনার চোখের দিকে তাকিয়ে থাকে। সাগর অনিকার চোখের দিকে তাকিয়ে দেখে সে চোখের অনেক আকাঙ্ক্ষা সাগরের কাছে পাওয়ার তীব্র ইচ্ছা নিয়ে অনিকা সাগরের দিকে চেয়ে আছে। এরপর আবার অনিকা সাগরের উপর আক্রমণ শুরু করে। ওই যে কথাই আছে না, শিয়াল যতই সভ্য হোক মুরগি পেলে আর ছেড়ে কি দেয়। সাগরের ক্ষেত্র ঘটল সেই একই ঘটনা। প্রথম প্রথম সে অনিকাকে অনেক আটকানোর চেষ্টা করলো। সেও তো একজন ছেলে। হঠাৎ করে সে তার পুরুষত্ব সত্তার কাছে হার মেনে যায় এবং সাগর নিজেও অনিকার ডাকে সাড়া দিতে থাকে। আস্তে আস্তে তার এতটা কাছে চলে আসে, এখন শুধু পুরো রুম জুড়ে গুমট নিস্তব্ধ এবং তাদের ঘন ঘন নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না চারপাশে। এভাবে দুজন মানবী নিজেদের উপর অত্যাচার চালানোর পরে ভোরের দিকে দুজনেই শান্ত হয়। রাতের আধার ভেদ করে যখন সূর্যের উদয় হয় চারপাশে, তখন তারা ঘুমিয়ে পড়ে। অনিকার হঠাৎ করে ঘুম ভেঙে গেল। সে অনুভব করে প্রতিদিনের থেকে আজকের সকালটা কেমন যেন অন্যরকম। তার জন্য ভিতরে কেমন অন্যরকম অনুভূতি কাজ করছে। শরীরটাও আজকে কেমন যেন তার অনুকূলে নেই, কেমন বিধ্বস্ত মনে হচ্ছে তার ভেতর থেকে। এরপর সে কিছু একটা আশঙ্কা করে নিজের দিকে চেয়ে দেখে মৃদু চিৎকার দিয়ে ওঠে। এরপর পাশে তাকিয়ে দেখে সাগরেরও একই অবস্থা। এরপর তার আর বুঝতে বাকি থাকে না গত রাতে কি হয়েছে তাদের মাঝে। এরপর সে কোনো কিছু না ভেবে হুট করে ধাক্কা দিয়ে সাগরকে ফেলে দেয়। ঘুমের মাঝে হঠাৎ এমন ধাক্কায় তাল সামলাতে না পেরে সাগর খাটের উপর থেকে নিচে পড়ে যায়। হঠাৎ নিচে পড়ে যাওয়ায় সাগর ভীষণ ব্যথা পায় এবং সে ব্যথায় প্রতিক্রিয়ায় উঠে এবং অনিকার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে। সাগর অনিকার দিকে তাকিয়ে থাকতে দেখে অনিকা দাঁতের দাঁত চিপে বলে, এই বাজে ছেলে, গত রাতে তুই আমার নেশার সুযোগ নিয়ে কি করেছিস আমার সাথে? আমি আপনার সাথে কিছুই করিনি, বরং আপনি আমার সঙ্গে করেছেন। গত রাতে আপনি আমার ইজ্জত লুটে নিয়েছেন। মানে কি বলতে চাইছিস তুই? এরপর সাগর গত রাতে ঘটে যাওয়া রাহুলের ঘটনাটা বলে। প্রথমে অনিকার বিষয়টা মানতে কষ্ট হলেও সে এতটুকু জানে সাগর কখনো নিজেকে বাঁচানোর জন্য কারোর বিরুদ্ধে মিথ্যা কথা বলবে না বা মিথ্যা হাসানোর চেষ্টা করবে না। এরপর অনিকা নিজের মাথার চুল খামচি দিয়ে কিছুক্ষণ ঝিম ধরে বসে থাকে এবং ভাবতে থাকে গতকালকে যদি সাগর সেখানে না থাকতো তাহলে তার কত বড় সর্বনাশ হয়ে যেত। রাহুল তার বন্ধু হয়ে তার সঙ্গে এমনটা করতে পারলো। এরপর অনিকা নিজের মাথা নিচু করে সাগরের দিকে চেয়ে বলল, এক দানবের দাবানল থেকে বাঁচিয়ে তুই নিজে ভোগ করলি। আসলে মানুষ সত্যিই বলে, তোরা ছেলেরা সত্যিই ভক্ষক। যেখানে সুযোগ পাস সেখানে নিজেদের আসল চেহারা দেখিয়ে দিস। তোকে তো অন্তত ভালো ভাবতাম, কিন্তু শেষমেশ তুইও। দেখুন মিসেস অনিকা, আমি নিজে থেকে কিছুই করিনি। আপনাকে গতকালকে যখন আমি রুমে নিয়ে এসেছি তারপর আপনি নিজেই আমার উপরে আক্রমণ চালান। আর আমি একজন পুরুষ, কতক্ষণ নিজের অস্তিত্বকে আটকে রাখবো? আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তারপরও যখন আপনি নিয়ন্ত্রণে আসেন নাই তখন আমি নিয়ন্ত্রণহীন হয়ে গিয়েছি আপনার অত্যাচারে। কাইন্ডলি একটু মনে করার চেষ্টা করুন, গত রাত্রে
আপনি ঠিক কি কি করেছেন, আর সব থেকে বড় কথা যা করেছি আমি আমার বিবিজানের সাথে করেছি। আপনার এত কোথায় আঘাত লাগে আমি বুঝি না। আর আমি আমার বউকে ভালোবাসার জন্য কারো কাছে জবাবদিহিতা করতে পারবো না, সরি। অনিকা সাগরের কথা শুনে মনে মনে বেশ খুশি হয়, কারণ শেষমেশ সাগর নিজের মুখে তাকে ভালোবাসার কথা বলল। অনিকা নিজের মাথার চুল খামচে ধরে ভাবার চেষ্টা করে গত রাত্রে কি কি হয়েছে। এরপর অনিকা আর কোনো কিছু না বলে নিজের গায়ে পাতলা একটা চাদর জড়িয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। বেশ কিছুক্ষণ পরে ফ্রেশ হয়ে এসে দেখে সাগর এখনো সেভাবে মেঝেতে বসে আছে। অনিকা ফ্রেশ হয়ে এসে সাগরকে উদ্দেশ্য করে বলে, যা করার তা তো করেই ফেলেছিস, এখন কি এখানে এভাবে বসে থাকবি নাকি নিজেকে পবিত্র করবি? অসহ্য। অনিকার কথা শুনে সাগর ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। অনিকা সাগরকে উঠে দাঁড়াতে দেখে বলে ওঠে, শোনো সাগর, হঠাৎ অনিকার এমন মিষ্টি কথায় সাগর থমকে যায় এবং ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখে অনিকা এখনো তার দিকে সরল চোখে তাকিয়ে আছে। এরপর সাগর নিজেও জিজ্ঞাসা দৃষ্টিতে অনিকার দিকে তাকায়। অনিকা সাগরের দৃষ্টি বুঝতে পেরে বলে, সরি। সরি কেন? আসলে তোমাকে এভাবে বলাটা আমার উচিত হয়নি। অনিকা যে কিসের কথা বলেছে সাগর এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছে, কিন্তু তারপরও অনিকাকে আরেকটু রাগিয়ে দেওয়ার জন্য সে ইনোসেন্ট হয়ে পড়ল। কোন বিষয়ে বলছেন আপনি ঠিক বুঝলাম না। সাগরের এমন হেয়ালিপূর্ণ কথা শুনে অনিকা তেলে বেগুনে জ্বলে উঠল এবং সে হাতের কাছে থাকা তার লোশনের কোটাটা তুলে সাগরকে মারার জন্য উঠলে সাগর সেখান থেকে দৌড়ে পালায় এবং বলে, আহারে আমার বিবিজান রাগ করেছেন। এরপর সে আবার হেয়ালি করে বলল, রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। এরপর সে সেখান থেকে দৌড়ে ওয়াশরুমের দিকে চলে যায়। সাগর দৌড়ে ওয়াশরুমে গিয়ে দরজা বন্ধ করে দিতেই অনিকা হালকা হেসে ওঠে। কেন যেন এখন তার সাগরের উপর রাগ হয় না, বরং ভালোই লাগে। সাগর এমন দুষ্টামি করে তার সঙ্গে। এরপর সে মনে মনে বলতে থাকে, এ কি জাদু করলে পচা ছেলে, এখন যে তোমাকে ভীষণ ভালোবাসতে ইচ্ছে করে। কবে হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে আমি জানি না, তবে এটা হয়েছে, আমি তোমাকে ভালোবাসি পচা ছেলে, ভীষণ ভালোবাসি। আমাকে কখনো ছেড়ে যেও না, তাহলে কিন্তু আমি আর বাঁচবো না। আজকে সাগরের বিসিএস পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং তার রোল নাম্বার মেধা তালিকার প্রথম সারিতে রয়েছে। এই খবরটা পাওয়া মাত্রই আশা দ্রুত এই খবরটা সাগরকে পৌঁছে দিতে অনিকাদের বাড়িতে আসে। আশা ড্রয়িং রুমে বসে সাগরের জন্য অপেক্ষা করছিল। এমন সময় পিছন ফিরে তাকিয়ে দেখে অনিকা আর সাগর নিচে নামছে। সাগর আর অনিকাকে দেখে মনে হচ্ছে না তাদের জোর করে বিয়ে হয়েছে, তারা একদম স্বাভাবিক দম্পতির মতোই নিচে আসছে। আজকে সাগর আর অনিকাকে কেমন যেন অন্যরকম লাগছে, তাদের দেখে মোটো স্বাভাবিক মনে হচ্ছে না। এদিকে অনিকা হঠাৎ তাদের বাড়িতে আশাকে দেখে বিরক্ত হয় এবং মনে মনে বলে, এই মেয়েটা আবার কেন এসেছে এখানে? সব সময় তো আমার বরটার সাথে চিপকে থাকে। অনিকা মনে মনে এসব ভাবছিল আর পাশ কাটিয়ে ডাইনিংয়ে গিয়ে গ্লাসে পানি ঢেলে খাচ্ছিল। সাগর গিয়ে আশার সামনে দাঁড়ায় এবং আশাকে বলে, কিরে আশা, তুই এখানে? কেন? আমাদের এখানে আসা বারণ নাকি? না, ঠিক তেমনটা না। আচ্ছা বাদ দিয়ে বল, কখন এসেছিস? অনেকক্ষণ। তা বস্তির সবাই কেমন আছে? তা তুই তো আর সাধারণ কেউ রইলি না রে সাগর। মানে? তুই তো এখন ম্যাজিস্ট্রেট সাগর হয়ে গেলি। কি বলছিসটা কি তুই? আমি একদম ঠিক বলছি। আজকে তোর বিসিএস এর রেজাল্ট দিয়েছে এবং তুই প্রশাসন ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হয়েছিস। সাগর আশার কথা শুনে কয়েক সেকেন্ড থ মেরে বসে রইল, কারণ তার নিজের কানকে নিজে বিশ্বাস করতে পারছে না। এদিকে অনিকা পানি খাচ্ছিল, তার হাত থেকে পানি গ্লাস মেঝেতে পড়ে ভেঙে যায়। এরপর সে অবাক চোখে সাগরের দিকে তাকায়। সাগরের গ্লাস ভাঙ্গা শব্দে অনিকার দিকে তাকায় এবং তাদের চোখাচোখি হয়। এরপর অনিকা কিছুক্ষণ ধ মেরে দাঁড়িয়ে থেকে হুট করে এসে সকলের সামনে সাগরকে জড়িয়ে ধরে এবং অভিনন্দন জানায়। আজ সাগরের কোনো তিক্ততা নাই, তার এই সাফল্যের দিনে সে তার অর্ধাঙ্গিনীকে জড়িয়ে নিয়ে ধন্যবাদ জানায়। এরপর অনিকা সাগরকে ছেড়ে আসতেই ধন্যবাদ জানানোর জন্য আশার সামনে আসাতেই আশা লক্ষ্য করে দেখে অনিকার আর ঘাড়ের কাছে কালচে কিছু ল্যাবরাইটের দাগ। এরপর আর সূক্ষ্ম মস্তিষ্কে যা ভাবার যা যা বোঝার বুঝে নেয়। এই দৃশ্য দেখে হঠাৎ করে কেমন যেন আশার বুক কেঁপে ওঠে। সে আর বেশিক্ষণ সেখানে না দাঁড়িয়ে সাগরের থেকে বিদায় নিয়ে চলে আসে এবং অনিকাদের বাড়ি থেকে বের হয়ে মনে মনে ভাবে,
হায় রে ভালোবাসা, এ তোর কেমন খেলা? কাউকে পূর্ণ করিস তুই সবকিছু দিয়ে, কাউকে করিস ফকির। সবকিছু নিয়ে সাগর যদি আমার কপালে নাই থাকে, তাহলে কেন তার জন্য মায়া বাড়িয়েছিলে মনে বিধি? কেনই তাকে নিয়ে স্বপ্ন দেখিয়েছিলে বিধি? প্রকৃতি আমার সাথে এত নিষ্ঠুরতা কেন করলো? তবে কি সব দোষ আমারই ছিল? তবে ভালোবাসার মানুষটা যেখানেই থাক, সব সময় রাজার মতোই থাক তার ভালোবাসাটা। তো পূর্ণতা পাক, আমি না হয় শূন্য হাতেই ঘুরবো, কিন্তু বিধি, তুমি সবসময় তাকে পূর্ণ রেখো। কথাটি ভাবতে না ভাবতে আশার চোখ বেয়ে কয়েক ফোঁটা ননজল গড়িয়ে পড়ে এবং সে হাতের উল্টো পিঠ দিয়ে সেটা মুছে আরেকবার ঘাড় ঘুরিয়ে অনিকাদের বাড়ির দিকে তাকিয়ে আরেকবার আকাশের দিকে দাঁড়িয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলে সে তার বস্তির দিকে ফিরে যায়। সেদিন সারাদিন খন্দকার বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠানের মতো দিন কাটলো। অনিকা নিজের হাতে সাগরের পছন্দ মতো রান্না করেছিল। যদিও সে রান্না পায় না, তারপরও চেষ্টা করেছিল। রাতে অনিকা যখন ঘরে এসে দেখে সাগর কোথাও নেই, এরপর সে চারপাশে সাগরকে খুঁজতে থাকে। হঠাৎ করে কান্নার শব্দ তার কানে আসতেই সে শব্দ অনুসরণ করে সামনে অগ্রসর হতে থাকে। অনিকা সামনে বেলকনিতে গিয়ে দেখে সাগর বেলকনির রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে কান্না করছে। হঠাৎ সাগরকে এমন কান্না করতে দেখে কেমন যেন অনিকার বুক কেঁপে ওঠে। সে কাঁপা কাঁপা পায়ে সাগরের কাছে এগিয়ে যায় এবং পেছন থেকে সাগরের কাঁধে স্পর্শ করলো। নিজের কাঁধে কারোর স্পর্শ অনুভব করে সাগরের কোনো হেলদোল পাওয়া গেল না, কারণ সে জানে কে এসেছে। এরপর সাগর আকাশের দিকে তাকিয়ে অনিকাকে উদ্দেশ্য করে বলল, আমার জীবনটা কেন এত অন্ধকার বলতে পারবে অনিকা? আজকে আমার জীবনে এত সুখের একটা দিনে বাবা মা পাশে নেই। তারা যদি আমার পাশে থাকতো তাহলে কি খুব বেশি ক্ষতি হতো? সাগরের কথা শুনে অনিকা নিজের ভেতরে ভেতরে দুর্বল হয়ে পড়ে। এই ছেলেটা নিজের মধ্যে এত কষ্ট লুকিয়ে কিভাবে টিকে আছে? আর এই ছেলেকে কিনা সে এতদিন এত কষ্ট দিয়ে এসেছে। বসে কাঁপা কাঁপা গলে বলল, কষ্ট পেও না সাগর, আমি তো আছি তোমার পাশে, তোমার আপনজন, নিজের মানুষ। সাগর পিছু ফিরে এবার অনিকাকে শক্ত করে জড়িয়ে ধরে, যেন অনিকা তার একমাত্র সম্বল। তাকে ছেড়ে দিলে সে হয়তো হারিয়ে যাবে। এরপর সে কিছুক্ষণ অনিকাকে জড়িয়ে ধরে অনিকার ঘাড়ে মুখ গুজে দেয়। এরপর অনিকার গলায় হালকা করে নাক ঘষতে লাগে। সাগরের হঠাৎ এমন ব্যবহারে অনিকা অপ্রস্তুত হয়ে পড়ে এবং বারবার কেঁপে ওঠে। সাগর অনিকাকে হঠাৎ এমন কেঁপে উঠতে দেখে কপাল কুঁচকে কিছুক্ষণ অনিকার দিকে তাকায় এবং ঘোর লাগা নেশে ভরা গলায় বলে, বিবি জান, হুম, আজ তোমার কাছ থেকে কিছু চাইবো, দিবে তুমি? যদি তা দেওয়ার সান্নিধ্য আমার থাকে তবে নিশ্চয়ই দেব। বলো কি চাও তুমি? আমি যা চাইবো সেটা দেওয়ার সান্নিধ্য কেবলমাত্র এই দুনিয়াতে একমাত্র তোমারই আছে। কি চাই তোমার? আমার একজন নিজের মানুষ চাই, আপনজন চাই। আছি তো তোমার কাছে। তোমাকে তো চাই, সাথে তোমার মাঝে নিজের অস্তিত্বকে চাই। দিবে আমাকে নিজের মাঝে বিলীন হতে, ধারণ করবে নিজের মাঝে আমার অস্তিত্বকে। দিবে আমাকে একজন নিজের মানুষ, আপন মানুষ। আমিও দুনিয়াকে বলতে চাই আমারও আপন মানুষ আছে। অনিকা কিছুক্ষণ সাগরের মুখের দিকে চেয়ে থেকে এরপর হুট করে সাগরকে জড়িয়ে ধরে সাগরের বুকে মুখ লুকায় এবং এতে সাগর বুঝে যায় তার উত্তরটা। এরপর সাগর হুট করে অনিকাকে নিজের কোলে তুলে নিয়ে রুমের দিকে অগ্রসর হয় এবং আবার তারা তাদের আপন মানুষের খোঁজে নিজেদের অস্তিত্বের সন্ধান চালায়।